এটা রিপিট করব। এই ব্যাপারটা এখানে রিপিট আছে কোশ্চেন নাম্বার 2। মিউট করে রাখো, কার মাইক্রোফোন শব্দ হচ্ছে মিউট করো। আমার এখানে পাশে কনস্ট্রাকশনে ডিস্টার্ব করছে। এটা যদি ডিস্টার্ব হচ্ছে শুনতে পাচ্ছ পাশে কনস্ট্রাকশনের শব্দ ক্লাসের ভিতরে ঢুকছে? আচ্ছা, এই ব্যাপারটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের ব্যাপারটা আমি রিপিট করব কোশ্চেন নাম্বার 2 তে। এই সেম জিনিস যারা এখনো ক্লিয়ার না আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বা প্রথম ক্লাসে বোঝে নাই মিস করেছে তাদের জন্য কোশ্চেন নাম্বার 2 তে কি করে ম্যাট্রিক্স দেওয়া থাকলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হয় সেই ব্যাপারটা এখন রিপিট হবে। স্লাইডে না, পরের স্লাইডে গিয়ে এক্সারসাইজ থেকে করি, এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করি। নিউ স্লাইড, নিউ স্লাইড। এটা হলো সিস্টেম অফ ইকুয়েশন, এটাকে বলে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করেছি, এর আগেও সলভ করেছি ম্যাথ 2 তে। ম্যাথ 2 এর ফাইনাল টপিক যেটা ছিল, ম্যাথ 2 এর ফাইনাল টপিক, ম্যাথ 2 এর ফাইনাল চ্যাপ্টারে ছিল সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেইখানে থিওরি দিয়ে সলভ করা হয়েছে। এই নিয়মগুলো ল্যাপ্লাস দিয়েও সলভ করেছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে ম্যাথ 3 তে, সেখানেও সলভ করা হয়েছে। এখন এই সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা হবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দিয়ে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করে এই সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা হবে। এইটাকে এরকম করেও দেওয়া থাকতে পারে পরীক্ষার সময়, এক্স আর ওয়াই দিয়েও দেওয়া থাকতে পারে। এখানে যেমন x1 x2 দেওয়া আছে, x1 এর ডট আর x2 এর ডট, এখানে এক্স আর ওয়াই দিয়েও থাকতে পারে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো ডেরিভেটিভ থাকবে, এটার মানে হচ্ছে dx বাই dt, এক্স এর ডট মানে হলো dx বাই dt আর ওয়াই এর ডট মানে dy বাই dt, বা এখানে dx1 বাই dt বা dx2 বাই dt। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লেফট সাইডে ডেরিভেটিভ টার্ম আছে, আর ডান দিকে -5x1 x2, এখানে থাকতে পারে এটা থাকতে পারে x, এটা থাকতে পারে y, এরকম করে থাকতে পারে। কখনো কখনো x1 x2 তে থাকতে পারে, কখনো কখনো x y দিয়েও থাকতে পারে। তো আমাদের এইখানে যে কাজটা সেটা হলো এইখান থেকে যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কোফিসিয়েন্টটা খেয়াল করো। এখান থেকে কোফিসিয়েন্ট যদি আমি কালেক্ট করি, প্রথমে ডেরিভেটিভ টার্ম লেফট সাইডে আর বাকিগুলো রাইট সাইডে। আমি যদি এইখান থেকে কোফিসিয়েন্ট কালেক্ট করি তাহলে এখান থেকে আসবে -5, 1, এটা 4 আর এটা -2। এই হলো আমার ম্যাট্রিক্স এ। এইটার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে এখানে আমাদের রিপিট হয়ে যাবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কি করে বের করতে হয়। এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নিয়ে এখান থেকে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হবে। বলো বলো দ্রুত বলো, কি বলতেছো? একটু লেট হয়ে গেছে স্যার, কি বুঝাইতেছিলাম আর এইখান থেকে শুরু হচ্ছে, খেয়াল করে শোনো। এইখান থেকে সিলেবাস শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে। এই অঙ্কটা সলভ করছি আমরা, এই প্রবলেম সলভ করছি। এইখানে যে কোফিসিয়েন্ট আছে, কোফিসিয়েন্ট দেখতে পাচ্ছো -5, 1, 4, -2, এগুলো নিয়েছি। এইগুলো নেওয়ার পরে এখন এইখানে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করব, যেটা কিনা গত ক্লাসে করেছি। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর গত ক্লাসে বের করেছি, সেটা এখন আবার রিপিট করব। গত ক্লাসের টপিক যেটা ছিল সেটা রিপিট হবে এখন। ঠিক আছে, প্র্যাকটিস করি। এ দেওয়া আছে -5, কি ছিল -5, 1, 4, -2, -5, 1, 4, -2। আমরা বের করতে চাই প্রথমে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু বের করার জন্য আমি শর্টকাট করে দিলাম 5 - ল্যামডা, 1, 4, -2, -ল্যামডা। ডায়াগোনাল থেকে -ল্যামডা, তার ডিটারমিন্যান্ট ইকুয়াল 0। তাহলে এখান থেকে আসবে 5 - ল্যামডা, তার সাথে গুণ -2 - ল্যামডা, আর সূত্রে -4 × 1 মানে 4 = 0। তাহলে এখান থেকে আসছে হচ্ছে -2 - ল্যামডা ছিল, ঠিক আছে, -2 - ল্যামডা। এখানে স্যার -5 হবে না স্যার? ফার্স্টে -5 - ল্যামডা। হ্যাঁ, এই যে ভুল মনসুরের কথা জানটা ভুল হয়েছে, বুঝতে পারছিলাম না। এই যে সেটা, এই -5 - ল্যামডা। এখন দেখো সব নেগেটিভ, তো কমন নিয়ে কেটে দিলে এটা হয়ে যাবে 5 + ল্যামডা, আর এটা হয়ে যাবে 2 + ল্যামডা, -4 = 0। এখন মাল্টিপ্লাই করো 10 + 7 ল্যামডা,
আর ল্যামডা স্কোয়ার সিম্পল মাল্টিপ্লাই -4 ইকুয়াল 0। তাহলে এই 10 থেকে 4 বিয়োগ করলে আমি আবার লিখতে পারি ল্যামডা স্কোয়ার প্লাস 7 ল্যামডা মাইনাস না প্লাস 6 ইকুয়াল 0। বলো এখান থেকে সলভ করে বলো, ক্যালকুলেটর তো সলভ করা যাবে। ল্যামডা ইকুয়াল কি কি আসে সলভ করে একটু বলো তো কি কি আসে। ক্যালকুলেটর নাও, দ্রুত ক্যালকুলেটর নাও, নিয়ে সলভ করে ল্যামডাটা বলো। বলো বলো দ্রুত বলো কি আসে। -6 আর -1 আসে। জি স্যার -6 -1 আসে স্যার। এখন এটা ভেরিফাই করার টেকনিকও আছে, যদি ম্যানুয়ালি ভেরিফাই করতে চাও সেই টেকনিকও আছে। দুইটা যোগ করলে কি হয়? স্যার -7 স্যার। আর এটা ডায়াগোনাল যোগ করলে কি হয়? ট্রেসটা কত? এই ম্যাট্রিক্সের ট্রেস কত? স্যার -5 আর -2 যোগ করলে স্যার -7 স্যার। এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়? ল্যামডা দুইটা মাল্টিপ্লাই করলে 6 স্যার। আর এটার ডিটারমিন্যান্ট বলো, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। So 6. ঠিক Yes, আছে sir. না? ওকে, এইভাবে ভেরিফাই করে নিতে পারবে। আরো সাথে দেখিয়েছি কি করে ম্যাথমেটিক্যালি ভেরিফাই করতে, সেটাও দেখিয়েছি। ভুল করার কোনো অপশন নাই, এসব অঙ্কে ভুল করার কোনো অপশন নাই, চেক করে নিতে পারবে। এইভাবে তো চেক করা যায়, ম্যাথমেটিকা দিয়েও চেক করতে পারবে, ম্যাথল্যাব দিয়েও চেক করতে পারবে, ম্যাথল্যাব দিয়েও চেক করতে পারবে, সবভাবেই চেক করতে পারবে। আমি ছোট্ট করে আরেকবার বলি কি করেছি। ডায়াগোনাল থেকে মাইনাস ল্যামডা, ডিটারমিন্যান্ট ইকুয়াল 0, সেখান থেকে আইগেন ভ্যালু চলে আসছে। এবার আমি একটা দেখাবো, দুইটা দেখাবো না, যে কোনো একটা দেখাবো। বলো কোনটা দেখাবো? কোনটা দেখাবো, -6 নাকি -1? মেইন ম্যাট্রিক্স হলো -5 মাইনাস ল্যামডা -1 4 -2 মাইনাস ল্যামডা। এই হলো ম্যাট্রিক্স। এখানে থাকবে v1 v2 আর ডান দিকে 0 0। এইখান থেকে আমার আইগেন ভেক্টর আসবে। এখন আমি আইগেন ভেক্টর বের করতে চাই, আইগেন ভেক্টর। এটা হলো আমার ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, ওই যে যেটা করেছি ডায়াগোনাল থেকে মাইনাস ল্যামডা করে। সাথে থাকবে v1 v2, যদি 3 ডাইমেনশন হয় v1 v2 v3। বলো কোনটা দেখাবো? একটা দেখাই, দেখুন একটা। -1 দেখাবো নাকি -6 দেখাবো? ল্যামডা ইকুয়াল -6টাই দেখাই। -6 -6 yes sir স্যার ওকে, তো -6 দেখেন স্যার। ল্যামডার জায়গায় -6 বসিয়ে দিলে, এখানে -6 বসিয়েছি, তাহলে এটা হচ্ছে 1, এটা আছে 1, এটা 4ই আছে। এখানে -6 বসিয়েছি, -6 প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে 4। এই v1 v2 ইকুয়াল 0 0। এটা 0 করতে চাই, 4 তে গুণ করে বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি হবে? এটা 0 হয়ে যাবে, সাথে সাথে এটাও 0 হয়ে যাবে, দুইটাই 0 হয়ে যাবে। 4 তে গুণ করে বিয়োগ করলে এটাও 0 এটাও 0। বা এখানে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, ডিভাইড করে দিই নিচেরটাকে 4 দিয়ে, তাহলে দেখো এটা 1 1 হয়ে যাবে, একই হয়ে যাবে। তো একটা থাকবে, বিয়োগ করে দিলে একটা থাকবে। তাহলে আমার শেষ পর্যন্ত থাকছে v1 প্লাস v2 ইকুয়াল 0। এখন v2 ইকুয়াল যদি a হয়, তাহলে v1 হবে -a। বসিয়ে দাও, a ডান দিকে নিয়ে যাও। তাহলে আমার জেনারেল সলিউশন আসলো -a। এবার ট্রায়াল সলিউশন নাও, এর ভ্যালু যা নিতে চাও, মনে করো -1 নিলাম। এটা ইচ্ছা মতো, তুমি চাইলে 2 ও নিতে পারবে, -2 নিতে পারবে, 3 নিতে পারবে, -3। তবে ছোট নিলে ভালো, হিসাব করতে সুবিধা হয়, যত সিম্পল রাখা যায়। তাহলে আমি -a নিয়েছি, আমার রেজাল্ট আসলো 1 -1। এই হলো একটা আইগেন ভেক্টর। আরেকটা করে দিই, এটাও করে দিই, ল্যামডা ইকুয়াল -1 দিয়েও করে দিই। ল্যামডা ইকুয়াল -1 বসালে এটা হয়ে যাবে, -1 বসালে এটা হয়ে যাবে হচ্ছে -4 না, ল্যামডা যায় -1 +1, হ্যাঁ এটা 1, এটা 4ই আছে। -1 বসালে এটা হয়ে যাবে -1 v1 v2 0 0। দেখো যোগ করে দিলে 0 হয়ে যায়, যোগ করে দিলে কিন্তু নিচেরটা 0 হয়ে যাবে। আমি যদি এটা 0 করতে চাই, উপরেরটার সাথে নিচেরটা যোগ 0, তাহলে থাকবে শুধু -4 v1 প্লাস v2 ইকুয়াল 0। এখন v2 ইকুয়াল যদি a হয়, v1 হবে হচ্ছে, প্রথমে এটা বের করলে গেল, তাহলে a/4। তাহলে আমার জেনারেল সলিউশন হয়ে গেল a/4 আর a। আমি ধরে নিলাম a ইকুয়াল 4, এটা আমার ইচ্ছা মতো, আমি যাতে সুবিধা পাই। এর জায়গায় যদি 4 বসাই, এটা 1 হবে, এটা 4 হবে, দেখতে সুন্দর লাগছে। ভগ্নাংশ থাকলে কাজ করতে একটু অসুবিধা হবে। ঠিক আছে? yes sir জি স্যার। এই পর্যন্ত আমরা গত ক্লাসে করেছি। এই যে আইগেন ভ্যালু বের করা আর আইগেন ভেক্টর বের করা, এই কাজটা আমরা গত ক্লাসে শিখেছি।
আজকে আবার রিপিট হলো। এখন এইবার দেখা হবো যে নাম্বার 2 তে এক্সট্রা কি। এই যে আমাদের যে দেওয়া ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সলভ করতে গেলে এক্সট্রা কি কাজ করতে হবে সেটা। আর খুব সুন্দর করে বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কথা, পরীক্ষাতে 1 নাম্বার থাকবে না, 2 নাম্বার থাকবে। এবং যদি এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকে, যদি একটা অঙ্ক থাকে, মনে করো আমি একটা অঙ্কই দিয়েছি 20 মার্কের জন্য, তাহলে এটা থাকবে নাম্বার 2। যদি একটা অঙ্ক থাকে এটা থাকবে। অঙ্ক এখানে অবশ্য আরো থাকবে ফার্স্ট কুইজে, কিন্তু যদি একটাও থাকে, প্রথম হলো এইটা সবার সাথে ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে শোনো। প্রথমে মানে এখান এখন থেকে স্যার এখন যেটা করছি চেঞ্জ হবে শুধু ডিজিট। এই যে 5 এর জায়গায় 2, 1 এর জায়গায় 3, এই টাইপের ডিজিট চেঞ্জ হবে। এছাড়া সেম অঙ্ক পরীক্ষায় স্যার মাস্ট। আমাদের কি স্যার 2/2 দিবেন স্যার, নাকি 3/3 ও দিতে পারেন স্যার? এই অঙ্কটা দিলে 2/2 দিব। এই প্রবলেমটা তো থাকবেই, 2/2 থাকবে। এটাতেই প্রায় 10 মার্ক বা তারও বেশি থাকতে পারে, 10 মার্কের মতো এই অঙ্কটা থাকবে। বাকি যে 10 মার্ক থাকবে সেই 10 মার্ক থেকে হয়তো একটা 3/3 দিব। আচ্ছা ঠিক আছে, তো চলে যাই ইম্পর্টেন্ট জায়গা। এখন সলিউশন হলো, এটা হলো সূত্র। সলিউশনের সূত্র হলো x = c e টু দি পাওয়ার ল্যামডা টি ভি। এই হলো সূত্র, ফর্মুলা। x মানে হলো এখানে x1 আর x2। যদি আমার xy দেওয়া থাকতো তাহলে এখানে xy হতো। আর c ল্যামডা কিন্তু দুইটা, ভেক্টরও দুইটা, তাহলে মাঝখানে যোগ হয়ে দুইটা হয়ে যাবে। খেয়াল করে দেখো, ল্যামডাও ছিল দুইটা, ভেক্টরও ছিল দুইটা, দুজন দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে একটা হয়ে যাবে c1, একটা হয়ে যাবে c2। সিটা হয়ে যাচ্ছে দুই ভাগে, c1 c2। e টু দি পাওয়ার একটা ল্যামডা ছিল -6 আর একটা ল্যামডা ছিল -1 ছিল। তাহলে এটা হলো -6 এর সাথে t আর এটা -1 এর সাথে t। t এটা ল্যামডার ভ্যালু এক জায়গায় -6 আর এক জায়গায় -1, দুটা ল্যামডা পেয়েছিলাম। ল্যামডার ভ্যালু দুইটা, c1 c2 হয়ে গেছে কারণ দুইটা ল্যামডা, আবার ল্যামডাও দুইটা, -6 আর -1। আর ভেক্টর হলো দুইটা, -6 এর জন্য কি ছিল, -6 এর জন্য ছিল 1 -1, 1 -1, আর এখানে ছিল 1 4। এই হলো আমার সলিউশন। দেখো খুব সিম্পল, জাস্ট বসানোটা একদম পারফেক্ট সিস্টেম। শুধু এই ল্যামডা এখানে বসাবে, ভেক্টর এখানে বসাবে, ল্যামডা এখানে বসাবে, ভেক্টর এখানে বসাবে। এই পর্যন্ত ঠিক আছে। আমি একটু ভেঙে লিখতে পারি। উপরের লাইনটা লিখো c1 e টু দি পাওয়ার -60 আর c2 e টু দি পাওয়ার -t, আর x2 নিচের লাইন, c1 নিচে মানে -1 নিচেরটার সাথে, আর 4 নিচেরটার সাথে, আর 1 হলো উপরেরটার সাথে, x2 এর সময় নিচেরটা মাইনাস, এই -1 এখানে গুণ হচ্ছে, তাহলে e টু দি পাওয়ার -60, আর এইখানে হলো +4 c2 e টু দি পাওয়ার -t। এই হলো অ্যান্সার, সলিউশন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলো, কথা বলো। জি স্যার। এটার একটু পার্ট আছে, আরেকটু পার্ট আছে, আরেকটা পার্ট আছে, সেটা হলো কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা দেখো, কন্ডিশন দেওয়া আছে টি এর ভ্যালু 0, এর কন্ডিশন। আমাদের এক্স এর ভিতরে টি, এই যে এক্স এর ভিতরে তো টি, এক্স এর ভিতরে টি, তো টি এর ভ্যালু 0 দেওয়া আছে, x1 1 আর x2 2, ওইটা বসাবো। x1 এর জায়গায় বসাবো 1 আর x2 এর জায়গায় বসাবো 2, আর টি এর ভ্যালু 0। যদি টি এর ভ্যালু 0 হয়, স্যার একটু আস্তে দেখাইলে ভালো হতো। কোথায় আসতে, কি আসতে মানে চাও? দ্রুত যাইতেছেন। 0 দেখতে পাচ্ছ না? টি এর ভ্যালু এখানে কত? টি এর ভ্যালু কি দেওয়া আছে? 0 স্যার। 0। আর x1 x2 কি দেওয়া আছে? x x1 2 হ্যাঁ, তাহলে বসিয়ে দিলাম। x1 এর ভ্যালু কি? x1 এর ভ্যালু 1 স্যার। আর x2 এর ভ্যালু? 2 আর টি এর ভ্যালু কত? 0 স্যার। আর e টু দি পাওয়ার 0 কত? e to 1 স্যার। e টু দি পাওয়ার 0 1 1। স্যার। তাহলে এখান থেকে থাকবে c1, আর এখান থেকে কি থাকবে? C2 প্লাস c2 স্যার। আর নিচের থেকে কি থাকবে? -c1 -7 + 4C2 -c1 + 4c2। বলো, ক্যালকুলেটর দিয়ে বলো কি আসে। ক্যালকুলেটর সলভ করো ক্যালকুলেটর দিয়ে। ওই ax + by = c, ওইটা তো যাবে ax + by = c।
ওই সিস্টেমে গিয়ে ইকুয়েশন মোডে যাও, গিয়ে ax প্লাস by ইকুয়াল c, ওইটাতে গিয়ে সলভ করে c1 c2 বলো। বলো দ্রুত বলো। স্যার আমার একটা হচ্ছে 2/5 আর একটা হচ্ছে 3/5। 2/5 আর 3/5, বাকিদের কি সেমই আসছে? 2/5 আর 3/5? ইয়েস স্যার, 2/5 আর 3/5। ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। এখন বসিয়ে দাও c1 c2 এখানে বসিয়ে দাও, ফাইনাল অ্যান্সার হয়ে গেল। তার মানে আমার একটু লিখে দিই, x1 ইকুয়াল c1 এর ভ্যালু কত আসছে? 2/5। তাহলে 2/5 e টু দি পাওয়ার মাইনাস 60, এটা হলো ফাইনাল অ্যান্সার। 2/5 e টু দি পাওয়ার মাইনাস 60 প্লাস এটা ছিল 3/5 e টু দি পাওয়ার মাইনাস t, আর x2 টা হয়ে গেল c1 বসিয়ে দিয়েছি মাইনাস 2/5 e টু দি পাওয়ার মাইনাস 60, আর এখানে 4 দিয়ে গুণ হয়েছে, তাহলে 12/5 e টু দি পাওয়ার মাইনাস t। এই হলো একদম কমপ্লিট অ্যান্সার। এই c1 নিয়ে গিয়ে এই যে এখানে বসিয়েছি, আর c2 নিয়ে গিয়ে যে আগে যে অ্যান্সারটা ছিল আমি শুধু c1 c2 টা বের করে দিয়েছি ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে। তাহলে এই অঙ্ক মাস্ট, এবং পরীক্ষাতে 10 বা 10 এর চাইতেও বেশি হতে পারে, 12 হতে পারে, 10 বা 12 মার্ক এই কোশ্চেন থেকে থাকবে, এবং নিশ্চিত থাকবে শুধু চেঞ্জ হবে ডিজিট, এই যে 5 1 4 -2 এইগুলো শুধু চেঞ্জ হবে। আমি তাহলে আরেকবার ছোট্ট করে রিপিট করি। স্যার এটা কি স্যার 2 ডিজিটের থাকবে নাকি স্যার 3টা আননোন থাকবে? এটা যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিই তাহলে দুইটা দিব, কারণ 2/2 না হলে 3/3 দিলে বেশি বড় হয়ে যাবে। এই জন্য আমি 2/2 হলে দুইটা দিব, 2/2 দিব এখান থেকে। এই অঙ্কটা 2/2 থাকবে, এবং ওই 2/2 থাকবে, এবং 10 মার্ক থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শোনো আরেকবার, প্রথম থেকে আরেকবার বলছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রথমে সাজিয়ে নেবে, যদি সাজানো না থাকে ডেরিভেটিভ বামে আর বাকি সব ডান দিকে নিয়ে, এই যে কনস্ট্যান্ট যে -5 1, তারপরে এটা যদি নেই তাহলে হবে 1 2 3 2, এই ম্যাট্রিক্সটা হবে। এ নাম্বার যদি করতাম তাহলে হতো 1 2 3 2। এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল থেকে মাইনাস ল্যামডা, ডিটারমিন্যান্ট ইকুয়াল 0, ল্যামডা বের হয়েছে। তারপর ল্যামডা ইকুয়াল -6 একবার বসিয়েছি, ল্যামডা ইকুয়াল -1 একবার বসিয়েছি। -6 বসাও ল্যামডার জায়গায়, এই হলো আমার সিস্টেম। ওই ডায়াগোনাল থেকে মাইনাস ল্যামডা, এখানে v1 v2, এখন ল্যামডার জায়গায় -6 বসিয়ে এটা কিন্তু গাউসিয়ান এলিমিনেশন, ইনফাইনাইট সলিউশন, খুবই ইম্পর্টেন্ট, মিড টার্মে খুব গুরুত্ব দিয়েছি। এইভাবে সলভ করার পরে ট্রায়াল সলিউশন একটা ধরে নাও, তুমি চাইলে 2 ধরতে পারো, 3 ধরতে পারো, যে কোনো কিছুই ধরতে পারো, চাইলে 1 লাখ 1 কোটি 1 বিলিয়ন 1 মিলিয়নও ধরতে পারো, কিন্তু যত ছোট ধরবে ক্যালকুলেশন তত সহজ হবে, কিন্তু 0 0 হবে না রেজাল্ট। কিন্তু শুধু ধরতে পারবে না যেটা, সেটা হলো সব 0 হতে পারবে না, ওইটা শুধু ধরতে পারবে না যেটাতে সব 0 হয়ে যায়, এছাড়া তুমি যে কোনো কিছু ধরতে পারো। তারপরে সলিউশন আসছে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর। এখন দেখো সূত্র, এই হলো সূত্র, সি ই টু দি পাওয়ার ল্যামডা টি ভি। সি মানে হচ্ছে এখন দুইটা, যেহেতু দুইটা c1 c2, ই টু দি পাওয়ার ল্যামডা দুইটা আর ভি দুইটা, উপর দিয়ে নিয়ে গেছি x1 আর নিচ দিয়ে নিয়ে আসছি x2। নিচে যেটা এই যে -1 এর সাথে c1, 4 এর সাথে c2, এই পর্যন্ত হলো যদি কন্ডিশন দেওয়া না থাকে তাহলে এই পর্যন্ত, আর যদি কন্ডিশন দেওয়া থাকে ভ্যালু দেওয়া আছে, t এর ভ্যালু 0, x1 x2 এর ভ্যালু দেওয়া আছে, t এর ভ্যালু 0, ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই c1 c2 পেয়ে যাবে। তাহলে c1 c2 টা বসিয়ে দিলে আমাদের ফাইনাল অ্যানসার। ক্লিয়ার? Yes, sir. আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থেকে এটা মাস্ট থাকবেই 100%। ওকে, পরেরটাতে যাব, পরের নিয়মে যাব। Yes, sir. এখানে এক্সাম্পল একটা অঙ্ক করে দেওয়া আছে, এখানে এক্সাম্পল একটা অঙ্ক করে দেওয়া আছে, এটা দশমিক দিয়ে মানে ডেসিমেলে করা আছে, ডেসিমেলে করা আছে। এটা কোনো এক সময় কয়েক বছর আগে
কেউ একজন এটা তুলেছিল যে একটু কঠিন করে করি। তারপরে এই যে শীট যাদের তৈরি করার দায়িত্ব থাকে কোনোদিন এটা চেঞ্জ করার চিন্তা করে নাই যে আমি এটা চেঞ্জ করে একটু নতুন কিছু দিব, একটু ভালো কিছু দিব, এইটাই দিয়েই চালিয়ে যাচ্ছে কয়েক বছর। আমি এরকম ডেসিমেলেরটা দিব না। ডেসিমেলেরটা দিলে যেটা হয় ক্যালকুলেশন করতে একটু কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো ডেসিমেলেরটা আমি দিব না। এই এক্সাম্পলটা দেখতে পারো, টেকনিক একই আছে, শুধু এখানে যে দশমিক দিয়ে করা, মানে ডেসিমেল দিয়ে করা, ফ্র্যাকশন দিয়ে করা, সেটা হতে পারে, সেটা হলেও সমস্যা নাই। একই রকম নিয়ম, সবকিছু একইভাবেই করা হয়েছে, শুধু এই ক্যালকুলেশন গুলোতে ডেসিমেল আসতে পারবা। তো তোমরা প্র্যাকটিস করো ডেসিমেল ছাড়া, ডেসিমেল আমি দিব না। আর এগুলো ম্যাথল্যাব ম্যাথমেটিকা দিয়েও করে দেওয়া যায়, এগুলো প্র্যাকটিস করা যায়, মানে ভেরিফাই করা যায়। ঠিক আছে, পরেরটাতে যাই। স্যার ওই ম্যাথ গুলো তো স্যার জাস্ট ডিজিট চেঞ্জ হচ্ছে তাই না স্যার? ডিজিট চেঞ্জ হবে, যেমন হ্যাঁ 5 এর জায়গায় 6 থাকতে পারে বা 7 থাকতে পারে এভাবে। এই টাইপেরই, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা শেষ, এটা গেল। প্র্যাকটিস করো। এবার চলে যাই পরের নিয়মে। আচ্ছা, এটা যে ম্যাথমেটিকা দিয়ে করা যায় সেটা একটু দেখিয়ে দিই। তার মানে তোমার নাম্বার পাওয়া নিশ্চিত, তুমি চাইলে ভেরিফাই করে নিতে পারবে, রেজাল্ট সঠিক সাবমিট করতে পারবে, আগে নিশ্চিত হয়ে নেবে যে রেজাল্ট আমি ঠিকঠাক দিয়েছি। আচ্ছা, এর ভিতরে এই সমস্যা। ছিল -5, অঙ্ক কি ছিল? -5 কি ছিল একটু দেখে নিই। আমরা যেটা করলাম -5 1 -5 1 4 -2 -5 1 4 -2 হলো ম্যাট্রিক্স। যদি আইগেন ভ্যালু বের করতে চাও, আইগেন ভ্যালু কই? আইগেন ভ্যালু ঠিক আছে। আইগেন ভেক্টর বের করতে চাও, এই যে ঠিক আছে না? আইগেন ভেক্টর 1 4 ছিল একটা, আর একটা ছিল আমি ধরেছিলাম 1 -1। যদি এর ভ্যালু 1 ধরতাম তাহলে -1 1 হতো। এটা কিন্তু একই। কেউ 2 ধরলে -2 2 হতে পারে, 2 -2 হতে পারে। কেউ 3 ধরলে -3 3 হতে পারে, আবার -3 ধরলে 3 -3 হতে পারে। সব কিন্তু সঠিক অ্যান্সার, সবগুলোই সঠিক। তুমি এ কি ধরেছো সেটা তোমার উপরে নির্ভর করছে, তো সেটা তুমি ইচ্ছা মতো ধরতেই পারো, এতে করে রেজাল্ট চেঞ্জ হবে না। এটা যেমন 1 4 আসছে, এটা কিন্তু 2 8 ও আসতে পারে, এটা 3 12 ও আসতে পারে, সবগুলোই সঠিক। তো আইগেন ভেক্টর আসছে, এই যে এইগুলো হচ্ছে আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু, খুব সহজে শর্টকাটে বের করা যায়। এবার আসছি কাইলি হ্যামিল্টন থিওরেমে। কাইলি হ্যামিল্টন থিওরেম শোনো, কাইলি হ্যামিল্টন থিওরেমটা কি বলছে? আমরা যেমন একটু আগে একটা অঙ্ক করলাম, এ হচ্ছে -5 কি ছিল আবার ভুলে গেছি, -5 আর 1 ছিল মনে হয় না, আর এখানে -5 আর 1 স্যার। আর 4 -2 4 এরকম ছিল। -2 স্যার। ওকে, জি এই স্যার। অঙ্কটা এইটাতে দেখো যে আমরা বের করেছি λ² + 7 λ + 6 = 0 ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা তো করেছি, এরপর তো ল্যামডা নিয়ে আসলাম, এরপরে তো ল্যামডা আসলো -6 আর -1। তো এই পর্যন্ত করার পরে কাইলি হ্যামিল্টন বলছি, এখন বলছি কাইলি হ্যামিল্টন থিওরেম, কোশ্চেন নাম্বার 3। আমরা কোশ্চেন নাম্বার 1 আর 2 এর ভিতরে কোশ্চেন নাম্বার 2টা গুরুত্ব দিয়ে রেখেছি, এটা হলো কোশ্চেন নাম্বার 3 নাম্বার কোশ্চেন, কাইলি হ্যামিল্টন থিওরেম। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ভেরিফাই কাইলি হ্যামিল্টন থিওরেম, এটাকে ভেরিফাই করতে হবে। এটা হলো কোশ্চেন নাম্বার 3, ভেরিফাই কাইলি হ্যামিল্টন থিওরেম। এইবার শোনো কাইলি হ্যামিল্টন থিওরেম কি বলছে। কাইলি হ্যামিল্টন থিওরেম বলছে যে আমি যদি ল্যামডার জায়গায় এ বসাই, আইগেন ভ্যালু কিন্তু মূলত এটাই। আইগেন ভ্যালু চ্যাপ্টারে যখন আমি আইগেন ভ্যালুর পরিচয় দিই, প্রথম দিন যখন আমি কথা বলি আইগেন ভ্যালু নিয়ে, এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে এখানে 1 2 2 1
1 1, যে একটা ম্যাট্রিক্স কে 1 1 দিয়ে গুণ করলে যা হয় 3 কে 1 1 দিয়ে গুণ করলেও তাই হয়। তাহলে এই 3টা এই ম্যাট্রিক্সের বদলে কাজ করছে। 3টা কিন্তু ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করছে, একই রেজাল্ট দিচ্ছে। এই 3টা এই ম্যাট্রিক্সটার একই রেজাল্ট দিচ্ছে। তাহলে এটা হলো আইগেন ভ্যালু আর 1 1টা হলো আইগেন ভেক্টর। তো আমি তো ম্যাট্রিক্সের বদলে ল্যামডা লিখতে পারি, ল্যামডার বদলেও ম্যাট্রিক্স লিখতে পারি, এটা কিন্তু আইডেন্টিক্যাল। কাইলি হ্যামিল্টন বলছে ল্যামডার বদলে যদি আমি এ লিখি তাহলে এটা 7a, আর এখানে 6 এর সাথে একটা আই থাকবে, কারণ এটা তো ডাইমেনশন সেম করতে হবে। আই মানে ম্যাট্রিক্সের জন্য 1, কনস্ট্যান্ট থাকলে সেখানে একটা আই থাকবে, তাহলে ডাইমেনশন সেম করতে কাজে লাগে এটা। কারণ যোগ বিয়োগ করতে গেলে তো ডাইমেনশন সেম ডাইমেনশন ছাড়া যোগ বিয়োগ করতে পারবো না। তো যেখানে কনস্ট্যান্ট আছে সেখানে একটা আই থাকবে। ম্যাট্রিক্সের জন্য আই মানে হচ্ছে 1 ইকুয়াল 0। কাইলি হ্যামিল্টন থিওরেম হলো এটা, এটাকেই বলে কাইলি হ্যামিল্টন থিওরেম। তার মানে আমি ম্যাট্রিক্স এটাকে স্কোয়ার করে 7 এর সাথে মাল্টিপ্লাই করে যদি এই কাজটা করি তাহলে সেইখান থেকে আমার এলিমেন্ট গুলো 0 0 আসবে। চেক করা যাক, কাইলি হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করা যাক। এই স্কোয়ারটা আমি একটু এখান থেকে করে নিই, এই স্কোয়ারটা আমি এখান থেকে বের করে নিই, কষ্ট করে আর এই স্কোয়ার করবো না। এই স্কোয়ারটা আমার এখান থেকে মানে a ইন্টু এটা আমি এখান থেকে করে নিচ্ছি, তারপর সেটা বসাবো। আমার এই স্কোয়ার কষ্ট করে গুণ করলাম না, 29 মাইনাস 7 মাইনাস 28 8, 29 মাইনাস 7 মাইনাস 28 8, তাহলে এই স্কোয়ার করলে আসছে 29 মাইনাস 7 মাইনাস 28 8, ঠিক আছে না? এটাই তো ছিল। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তারপরে প্লাস 7 ইন্টু এ, এ কত? এ মানে হচ্ছে মাইনাস 5 1 4 মাইনাস 2, আর প্লাস 6 ইন্টু আই, আই মানে হচ্ছে 1 0 0 1। এখন যোগ করে দেখো, যোগ করলে কি হবে? এখানে 29, এখানে হচ্ছে মাইনাস 35, গুণ করলে এলিমেন্ট ওয়াইজ গুণ হয়, আর এখানে হলো প্লাস 6। এবার সেকেন্ড এলিমেন্টে আসো, এখানে মাইনাস 7, এইখানে হচ্ছে প্লাস 7, আর এখানে হলো 0 প্লাস 0। এবার এখানে আসো, মাইনাস 28, এখানে হচ্ছে 4 ইন্টু 7 মানে প্লাস 28, আর নাই, এটা 0। এবার 4 নম্বরে এখানে 8, এখানে হচ্ছে মাইনাস 7 ইন্টু 2 মানে মাইনাস 14, আর এখানে হচ্ছে প্লাস 6, এই যে 6 ইন্টু 1। যোগ করে বলো কি আসে, প্রথমটা বলো, ঠিক আছে না? 0 হয় না? 29 মাইনাস 35 প্লাস 6 0, এখানে তো মাইনাস 7 প্লাস 7 0, এখানে 0, 28 এর মাইনাস 28, এখানেও যোগ করে দেখো 0 হলো। ভেরিফাই হলো? জি স্যার। তাহলে কাইলি হ্যামিল্টন থিওরেম বলছে যে আমি আইগেন ভ্যালু বের করার আগের মুহূর্ত মানে আইগেন ভ্যালু বের করা লাগবে না, এখানে কিন্তু আইগেন ভ্যালু চাই নাই। কাইলি হ্যামিল্টন বললে আইগেন ভ্যালু বের করা লাগবে না। আইগেন ভ্যালু বের করার আগের যে ইকুয়েশনটা, যে ল্যামডা স্কয়ার প্লাস 7 ল্যামডা প্লাস 6, ওইখানটাতে ল্যামডার বদলে এ বসালে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সেইখান থেকে 0 0 0 0 মানে সমস্ত এলিমেন্ট 0 হবে। তাহলে কাইলি হ্যামিল্টন থিওরেম ভেরিফাই হয়েছে, কারণ এইগুলো করার পরে ডান দিকে তো 0 আছে, 0 মানে 0 ম্যাট্রিক্স আর কি, ডাইমেনশন যখন যেরকম দরকার সেরকম ডাইমেনশন তৈরি হয়ে যাবে। তো এটা হলো ভেরিফাই হয়ে গেল। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। পরীক্ষায় 3 নাম্বার থাকবে না, কোশ্চেন নাম্বার 3 থাকবে না। ভেরিফাই কাইলি হ্যামিল্টন থিওরেম পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় থাকবে। এবার আমি একটু দেখাই, এবার আমি একটু দেখাবো পরীক্ষায় যেটা থাকবে সেটা নিয়ে কথা বলবো। এটা 4 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 পরীক্ষায় থাকবে। কোশ্চেন নাম্বার 4 এ কি থাকবে সেটা হলো, কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড এ ইনভার্স বাই কাইলি হ্যামিল্টন। এটা হলো কোশ্চেন নাম্বার 4, এটা থাকবে। ভেরিফাই করতে দিব না, কারণ ভেরিফাই করলে তো সবসময় 0 0 0 0ই হয়, এখানে আসলে দেখানোর কিছু নাই, মানে সবসময় এটাই হয়। তো এটা আলাদা করে প্রুফ করে দরকার নাই, তার সাথে বরং 4 নাম্বার কোশ্চেন পরীক্ষাতে একটা থাকবে, ফাইন্ড এ ইনভার্স বাই কাইলি হ্যামিল্টন।
দেখো কিভাবে হয়। আমরা একটু আগে দেখলাম a স্কয়ার প্লাস 7a প্লাস 6i ইকুয়াল 0, এটা দেখেছি ঠিক কিনা? কাইলি হ্যামিল্টন থিওরেম থেকে এটা পেয়েছি। Yes, যে sir. ম্যাট্রিক্স দেওয়া আছে, জি, যে স্যার। ম্যাট্রিক্স দেওয়া আছে, আইগেন ভ্যালু বের করার এরকম করে করে তার বদলে এ বসালে এটা আসে। এখন কিভাবে এ ইনভার্স বের করতে হয় সেটা সম্পর্কে বলছি। বোথ সাইড এ ইনভার্স দিয়ে গুণ করো, এটা বোথ সাইড মাল্টিপ্লাই হবে এ ইনভার্স দিয়ে। বোথ সাইড দিয়ে ইনভার্স দিয়ে গুণ করি, এটার পাওয়ার কমে এ হয়ে যাবে, এটা হয়ে যাবে 7। এ ইনভার্স আর এ গুণ করলে এটা কিন্তু 1 হয়ে যাবে, তার মানে আই থাকবে, যেখানেই 1 সেখানেই আই। আর এইখানে হয়ে যাবে 6 এ ইনভার্স ইকুয়াল 0। বোথ সাইড এ ইনভার্স দিয়ে গুণ করেছি, পাওয়ার 1 করে কমে গেছে, তাহলে এখানে এ হয়ে গেছে, এখানে আই হয়ে গেছে, আর এখানে ইনভার্স হয়ে গেছে। এখন 6 এ ইনভার্স মানে হলো, এটা যদি ডান দিকে নিয়ে যাই, মাইনাস এ মাইনাস 7 আই, এই দুটোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এ ইনভার্স মানে হলো 1/6 ডান দিকে মাইনাস এ মাইনাস 7 আই। হিসাব করি 1/6, এ মানে হলো মাইনাস এ মানে হলো -5 1 4 -2, তার সাথে বিয়োগ হবে 7 ইন্টু আই 1001। এই এখন এখানে হিসাব করে দিই কি আসে। 1/6 আছে বাইরে, এটা গুণ করে দিলে 5 - 1 -4 2, 5 - 1 -4 2, এই একটা ম্যাট্রিক্স, পুরোটা ব্র্যাকেট নাও, মাইনাস এখানে 7 মাইনাস এটা ছিল, হ্যাঁ 0 0 7, এই তাহলে 1/6 থাকছে। সিম্পল, আমি এর জায়গায় বসিয়েছি এ আর আই এর জায়গায় আই, পরে দুইটার ভিতরে যোগ বিয়োগ করে দিব, দিলেই চলে আসবে। তাহলে এখানে বিয়োগ করে দিলে -2, এইখানে বিয়োগ করে দিলে -1, এইখানে করলে -4, আর এখানে করলে -5, এর অ্যান্সার। কি করেছে একবার শোনো, প্রথম থেকে আরেকবার শোনো। কাইলি হ্যামিল্টন থিওরেম পর্যন্ত ঠিক আছে, বোথ সাইডে ইনভার্স গুণ করেছি, এই ইনভার্সটা এক থেকে নিয়েছি, বাকিগুলো ডান দিকে নিয়ে এই যে এ আছে আই আছে এইগুলোর ভিতরে আবার যোগ বিয়োগ করে দিয়েছি। চেক করো, রেজাল্ট চেক করে দিই ঠিক আছে কিনা। এটা থাক, ইনভার্স করে দেখি। ইনভার্স ইনভার্স কই, এখানে মনে হয় ইনভার্স আছে, ইনভার্স এ, এটা গুণ হয়ে গেছে ভিতরে, চেক করা যাক ঠিক আছে কিনা। প্রথমটা হলো -1/3, ঠিক আছে না, বাইরে 6 আছে, 1/6 আছে, -1/3 না এটা, এই 6টা যদি ভিতরে নিয়ে যাই, 6টা ভিতরে স্যার। নিয়ে গেলে 1/3. এটা -1/6, এই যে -1/6, এটা হবে এই যে 2/3, কারণ 4/6 তো, আর এটা হচ্ছে 5/6, ঠিক আছে। ওকে ক্লিয়ার, Yes, sir. এটাই থাকবে জি, স্যার। পরীক্ষায়। তবে এইখানে 3/3 থাকবে, এই জন্য আমি আগের স্যার একটু আচ্ছা আমি আরেকবার শর্টকাট বলি, আস্তে আস্তে বলি, বোঝার চেষ্টা করো। প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে না, আমি একটা অঙ্ক প্র্যাকটিস করি, একটা করি 3/3, কারণ এখানে পরীক্ষায় ওইখানে দিয়েছে 2/2, এইখানে একটা 3/3 থাকতে পারে, এই জন্য 3/3 দিয়ে একটা অঙ্ক প্র্যাকটিস করি। এই 4 নাম্বারটা বলো কোনটা দেখাবো, এখান থেকে কোনটা দেখাবো, কোনটা প্র্যাকটিস করবো, বলো বলো কোনটা। Sir, beta করান স্যার। বি, মনে রাখো 1 1 2 3 2 5 3 1 0 8, 1 2 3 123 253 108, এরকম করে মনে রাখতে পারো, 123 253 108, 123 253 108। কোশ্চেন নাম্বার 4, প্রশ্ন করেছে এ ইনভার্স কত, কাইলি হ্যামিল্টন দিয়ে, অন্যভাবে না, উল্লেখ করে দিবে মেথড বাই কাইলি হ্যামিল্টন বলা আছে। তো প্রথমে বের করতে হবে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন প্রথম, তার মানে ডায়াগোনাল থেকে মাইনাস ল্যামডা 2 3 2 5 মাইনাস ল্যামডা 3 1 0
8 মাইনাস ল্যামডা ইকুয়াল 0। এটা তো ক্লিয়ার, এটা তো জানোই, ঠিক কিনা? এখন এখানে ডিটারমিন্যান্ট করবে, ডিটারমিন্যান্ট করতে গেলে আমার ডিটারমিন্যান্ট করে আমি আপাতত, তোমাকে তো অবশ্যই পরীক্ষার সময় দেখাতে হবে, ডিটারমিন্যান্টও দেখাতে হবে, কারণ আমি একটু ডিটেল মোডে পরীক্ষাটা নিব, এই পরীক্ষাটা একটু ডিটেল করে নিব। তো ডিটারমিন্যান্টটা করলে যেটা হয়, আমি সেই পার্টটা একটু, যেহেতু তোমরা জানো কিভাবে ডিটারমিন্যান্ট করতে হয়, আমি আর এখানে দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট নিচ্ছি, ওইখান থেকে নিচ্ছি, তাহলে আমার টাইমটা বাঁচবে। আর তোমরা যেহেতু ডিটারমিন্যান্ট জানো, ডিটারমিন্যান্ট এখন আর দেখাবো না, এটাকে ডিটারমিন্যান্ট ইকুয়াল 0 আমি এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিই, সরাসরি নিই, তাহলে আমার সময়টা বাঁচবে না। 3/3 এটা বি ম্যাট্রিক্স নাম দিলাম। ডিজিট গুলো একটু বলো কি কি আছে। 1 2 3 1 2 3 সাথে সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্সার ভেরিফাই করা যায়। কোনো রকম ভুল অ্যান্সার সাপ্লাই করবে না, কারোর কাছ থেকে নকল করার চেষ্টাও করবে না, ভুল অ্যান্সারও দেবে না। এইটার আমি জানতে চাই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ম্যাট্রিক্সটা হলো বি, এটাতে ল্যামডা দিয়ে করতে পারি, ল্যামডা দিলেও সমস্যা নাই, ল্যামডা LAMBDA এক্স দিয়েও করতে পারো, রেজাল্ট তো একই আসবে। এ হলো রেজাল্ট। তাহলে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এখান থেকে নিব, মনে রাখো তো কি কি আসছে, একটু লিখে নাও, কেউ একজন খাতায় লিখে নাও, পরে আমাকে বলবে। এটা একটু লিখে নাও, এটা একটু চট চলতি খাতায় লিখে নাও, পরে আমাকে বলবে। চট চলতি এটা একটু খাতায় লিখে নাও। লেখা শেষ? জি স্যার। বলো, প্রথমে হচ্ছে -1, তারপরে 46 lambda প্লাস, minus sir, স্যার মাইনাস এটা স্যার, মাইনাস Minus 46 ল্যামডা। তারপরে plus 14 lambda square -14 এ প্লাস, স্যার plus প্লাস 14 14 sir, plus 14 14 lambda মাইনাস ল্যামডা। minus lambda cube আমি এটাকে একটু ল্যামডা কিউব সাজিয়ে নিই, ল্যামডা কিউব মাইনাস 14 ল্যামডা স্কয়ার প্লাস 46 ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0। দেখো এই মাইনাস কমন নিয়ে ল্যামডা স্কয়ার ল্যামডা কিউব এই পাশে নিয়ে আসছে, মাইনাস কমন নিয়ে কেটে দিয়েছি, ল্যামডা কিউবটা সামনে পজিটিভ করে নিয়েছি। এখন বা না করলেও সমস্যা ছিল না, এটা না করলেও সমস্যা ছিল না। দেখি, আমার মূলত সাজানোটা হলো ইম্পর্টেন্ট। এটা হলো -1টা এইদিকে রাখবো, -i -46a কাইলি হ্যামিল্টন দিচ্ছি, প্লাস 14a স্কয়ার মাইনাস a কিউব ইকুয়াল 0। এখন যদি আমি বোথ সাইড a ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে এটা যাবে -a ইনভার্স, বোথ সাইড a ইনভার্স দিয়ে গুণ করেছি, বোথ সাইড গুণ করেছি a ইনভার্স দিয়ে, তাহলে এটা a ইনভার্স, এটা হয়ে যাচ্ছে 46i, এটা হয়ে যাচ্ছে 14a, আর এটা হয়ে যাচ্ছে a স্কয়ার ইকুয়াল 0। তার মানে এখন আমি যদি এইটাকে একদিকে নিয়ে যাই, এগুলিকে অন্যদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে -a স্কয়ার প্লাস 14a মাইনাস 46i ইকুয়াল, এটা ওইদিকে নিয়ে গেছি a ইনভার্স। এখন এটা বের করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস a স্কয়ার বসাও প্লাস 14a বসাও মাইনাস 46i, 46i তো 0 0 0 46 0 0 0 46, জাস্ট ক্যালকুলেশনটা বাকি আর কি। এ মানে হচ্ছে এর কোনটা, এ ছিল হচ্ছে 1 2 3 2 5 3 1 2 3 2 5 3, আর একটা ছিল 108। এইটা a স্কয়ারটা তুমি চাইলে আমি শর্টকাট মেনে নিব, এইটুকু a স্কয়ার বের করে শর্টকাটটা মেনে নিব, আমি a স্কয়ারটা এখান থেকে নিয়ে আসি, a স্কয়ারটা এখান থেকে নিয়ে আসি, a স্কয়ার 8 12 33 8 12 33 একটু মনে রাখো, লিখে রাখো 8 12 33, তাহলে আমি বলতে পারবে 8 12 33
15, 29, 45 আর 9 to 67। এটা একটু লিখে রাখো, এটা আমাকে বলবে। চট জলদি লিখো, লেখা শেষ? Yes, sir. ঠিক আছে, এখানে বলো এবার। ছিল হচ্ছে 8, 12, 33। 33. So তারপর? 15, 29, 45. 45 আর কি ছিল? 9 to 67, sir. 9 to 67। তাহলে এগুলো যোগ করে দিলে ডান দিকে আছে ইনভার্স। আমার তো ইনভার্সটাই লাগবে, এটা যোগ করে দিলে চলে আসছে। তাহলে এটা প্রথমে হয়ে গেছে, বড় করে নেই। প্রথমে আসছে -8 + 14, -8 + 14, আর এখানে হচ্ছে -46, -46। পরেরটাতে আসছে -12 + 8, 28, -12 + 28, তারপরে আসছে হচ্ছে এটা 0। এরপরে 3 নাম্বারটা যেহেতু জায়গা দরকার ছিল একটু বড়, -33 প্লাস, বুঝতে তো পারছো কি করতে হবে, এটা করলে এই অ্যান্সার। ক্লিয়ার? আরেকবার শোনো, প্রথম থেকে একবার শোনো, কারণ এই একটা অঙ্ক পরীক্ষাতে মাস্ট থাকবে। মনে করো কুইজ কোশ্চেন 1-এ 10 মার্ক, এখানে মনে করো 6 মার্ক। নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন করে হবে শোনো। কোশ্চেন 1 যেটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, ওইটাতে 10 মার্ক, এইটাতে 6 মার্ক, আর 4 মার্কের আরেকটা কোশ্চেন আছে, সেটা করলে আমাদের এই চ্যাপ্টারও শেষ। আরেকটা আছে 4 মার্কের কোশ্চেন, সেটা দেখিয়ে আমরা চ্যাপ্টারটাও শেষ করব। আর এই হলো 20 মার্কের ডিজাইন। সব ঠিক থাকবে, শুধু ডিজিট চেঞ্জ হবে। আবারও শোনো, সব ঠিক থাকবে, শুধু ডিজিট চেঞ্জ হবে। তারপরে তুমি জানো পরীক্ষায় কি থাকবে এবং সাথে সাথে কিভাবে অ্যান্সার চেক করতে হয়, ভেরিফাই করতে হয়, সবকিছুই জানো। কিন্তু পরীক্ষা হবে এরকম রাইটিং মুডে, তোমাকে ডিটেল করতে হবে। ডিটেল মানে কিন্তু বাদ দেবে না। মনে করো ডিটারমিন্যান্ট যেটা, সেটা ডিটারমিন্যান্টটা দেখাবে। ডিটেল না করলে কিন্তু ডিটেলের ওই কারণে, মানে ডিটেল দেখাওনি বলে কিন্তু ওইখান থেকে একটু একটু করে মার্ক কমে আসবে। তো যদি ফুল মার্ক চাও তাহলে তোমাকে সম্পূর্ণটাই দেখাতে হবে। কারণ তুমি যদি শর্টকাট করো তাহলে তো ক্যালকুলেটর আছেই, যে ম্যাথল্যাব, ম্যাথমেটিকা তো আছেই, শর্টকাটেই হয়ে যায়। তো শর্টকাট আমি দেখতে চাবো না, কারণ শর্টকাট করলে 1 মিনিটের ভিতরে অ্যান্সার হয়ে যাবে সব। এই জন্য তোমাকে ডিটেল করতে হবে। আরেকবার শোনো, ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রশ্ন হলো এ ইনভার্স বের করো কাইলি হ্যামিল্টন দিয়ে। ডায়াগোনাল থেকে মাইনাস ল্যামডা, সেখানে ডিটারমিন্যান্ট করেছি, ডিটারমিন্যান্ট করে এই আসছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে ল্যামডার জায়গায় এ বসিয়েছি, কনস্ট্যান্টের জায়গাতে আই, কনস্ট্যান্ট যেখানে, সেখানে সাথে একটা আই বসছে। তারপরে বোথ সাইডে ইনভার্স দিয়ে গুণ করলে একটা করে পাওয়ার কমে যাবে, সেখান থেকে এই ইনভার্স বের করে বাকি সব ডান দিকে নিয়ে যাবো, বাকি যা কিছু আছে। যদি এই ইনভার্সের সাথে 2 থাকতো, মনে করো এখানে 2 আছে, তাহলে বাকিটার বাইরে কিন্তু একটা হাফ থাকতো। তুমি যখন করেছো, যখন ওই যে ইনভার্স করেছো কোফ্যাক্টর দিয়ে, ঠিক আছে, এরকম বাইরে এরকম থাকে 1/15। এটা কিন্তু যদি এরকম থাকে, মনে করো এখানে এই ইনভার্সের সাথে এরকম 15 ছিল, এটা কিন্তু এরকম চলে আসবে। তো এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা এরকম করেই থাকবে ইনভার্স করার সময়। যেমন এটা যদি ভিতরে ঢুকাও, প্রত্যেকের নিচে 15 লেখাটা বেশি কষ্ট, বাইরের লেখাটাই ভালো। এরকম করে থাকবে, আর বাকি পার্টটা আসবে এই যে ভিতরে এ স্কয়ার আছে, এ আছে, আই আছে, এদের ভিতরে যোগ বিয়োগ করে যা আসবে সেটাই হলো আমার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো কিনা? অবুঝ কেউ আছে? কারোর কাছে কঠিন মনে হচ্ছে? কেউ আছে অবুঝ? লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এটা করে আমাদের শেষ। প্রশ্ন আছে কারো? আর কারো প্রশ্ন আছে এখানে? আমি কিন্তু বলেই দিলাম কি থাকবে, জাস্ট ডিজিট চেঞ্জ হবে। কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার শুধু কি আমরা স্যার এ স্কয়ার এগুলোকে শুধু কি শর্টকাট করতে পারবো নাকি তা বাদে এখানে শর্টকাট করার জায়গা কি কি আছে? যেমন এইটা কিন্তু ওকে দেখাতে হবে, এই যে এই হিসাবটা দেখাতে হবে, তাই না? কিভাবে আসছে এটা দেখাতে হবে। আমি বলতেছি স্যার ডিটারমাইন এগুলো হচ্ছে শর্টকাট করতে পারবো না। না না, ডিটারমিন্যান্টও দেখাতে হবে, ডিটারমিন্যান্টটা দেখাবে।
ওকে ডিটারমিনেন্টটা দেখাবে আর হ্যাঁ ডিটারমিনেন্টটা দেখাতে হবে, আর এই হিসাবগুলো তো দেখাতেই হবে, কারণ এগুলো না করলে এগুলো শর্টকাটে হবেও না, তোমার এগুলো ম্যানুয়ালি করতে হবে এই ক্যালকুলেশন গুলো, যে কোনটার সাথে কোনটা বিয়োগ হবে, নাহলে তো একদম ফাইনাল রেজাল্ট ইনভার্স চলে আসবে। সেটা তো ইদেও করা যায়, ক্যালকুলেটর দিয়েও করা যায়, তোমাকে নিশ্চয়ই এটা দেখাতে হবে। স্যার a স্কয়ার এন্ড a কিউব এগুলো কি তাহলে শর্টকাটে করতে পারবো না? এইগুলো শর্টকাটে করতে পারবে, a স্কয়ার a কিউব, কারণ a স্কয়ার a কিউব এগুলো তো ছিল মিড টার্মের টপিক, a স্কয়ার a কিউবটা। তো তুমি চাইলে যেহেতু a স্কয়ার a কিউব এগুলো শিখিয়েছি, এগুলো আমি বাদ দিতে পারি, তবে ওই যে বাদ দিতে পারবে না, এই যে কি জানো ইনফাইনাইট সলিউশনের যেটা ভেক্টর বের করার সময়, আইগেন ভেক্টর বের করার সময় ওইটা কিন্তু থাকবে, ওইটা দেখাতে হবে। আইগেন ভেক্টর বের করা কিভাবে, ওটা না ম্যানুয়ালি ভাবে করাও যাবে না, ওটা হাত দিয়েই করতে হবে, কারণ এই ধরনের কাজ তো এগুলো ডাইরেক্ট পাবে না, এ ধরা তারপরে এর জায়গায় ভ্যালু বসানো, এই কাজগুলো তোমাকে ম্যানুয়ালি করতে হবে, না হলে আসবে না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে স্যার। লাস্ট এটা করলে এটা হলো 4 মার্কের জন্য, তাহলে ভাগ করে দিয়েছি নাম্বার 10, 6 আর এটা হলো 4 মার্কের। এটা অবশ্য সহজ হবে, এটাতে আমি শর্টকাট দিব, এটা তুমি চাইলে শর্টকাটে করতে পারবে, সেটা আমি বলে দিব। এই হলো আমাদের লাস্ট, এটা করলে আমাদের কুইজ 1 এর সিলেবাস শেষ। এগুলো আপাতত পড়ার দরকার নেই, আমি যদি পড়তে চাও পড়তে পারো, আমি শর্টকাট বলে দিচ্ছি, এগুলো শর্টকাট বলে দিচ্ছি যে এখানে কি কি আছে, এগুলো পরীক্ষায় আসে না, এগুলো বোঝার জন্য আমি শর্টকাটটা বলে দিচ্ছি। ভেক্টরের যে বেসিক আইডিয়া গুলো, ভেক্টরের যে বেসিক আইডিয়া এগুলো আমি শর্টকাটে বলে দিচ্ছি। ভেক্টর কিভাবে হয়, যেমন একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট, এই পয়েন্টটা মনে করো 1 2 পয়েন্ট, এখানে x কোঅর্ডিনেট 1, y কোঅর্ডিনেট 2, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, যদি 3 ডাইমেনশনে হয় x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3 বা অন্য কিছু থাকতে পারে, এইভাবে ভেক্টর তৈরি হয়। এটা হলো 2 ডাইমেনশন, এটা হলো 3 ডাইমেনশন, এইভাবে n ডাইমেনশন পর্যন্ত হতে পারে, n ডাইমেনশন পর্যন্ত ভেক্টর থাকতে পারে। তবে তোমাদের এইখানে বেশিরভাগই 3 ডাইমেনশন দিয়ে করা আছে, বেশিরভাগ অঙ্কই 3 ডাইমেনশন দিয়ে করা আছে। আমাদের এইখানে যেগুলো দেখিয়েছে সেগুলো হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে কি হবে, যোগ করলে কি হবে, এই টাইপের ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তো সেগুলো আমরা অলরেডি জানি, এগুলো বেসিক সেন্স থেকেই চলে আসবে, এগুলো পড়তে চাইলে ভালো, না পড়লেও পারবে, সমস্যা নাই। যেমন মনে করো দুইটা ভেক্টর যোগ করব, এই 1 2 3 একটা ভেক্টর, তার সাথে আরেকটা ভেক্টর হচ্ছে 5 6 7 7 6 মনে করো এরকম। তো দুইটা ভেক্টর যদি যোগ করে দিই কম্পোনেন্ট ওয়াইজ যোগ হবে, 1 এর সাথে 5 যোগ হয়ে 6 হবে, 2 এর সাথে 7 যোগ হয়ে 9 হবে, 6 আর 3 যোগ হয়ে 9 হবে, এরকম করে। তো এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, তো এটা আপাতত ইগনোর করতে পারো, কারণ বেসিক আইডিয়া তোমাদের সবারই আছে। আমি অঙ্কে চলে যাই। আচ্ছা, এগুলো অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, এই যে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এই জন্য এগুলো প্রবলেম করছে, এটা আমি কেটে দিয়ে তারপর নিয়ে আসি। আচ্ছা, শুরু হচ্ছে, দেখো লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন কি জিনিস সেটা শোনো মন দিয়ে। লিনিয়ার কম্বিনেশন আমি একটু এক্সাম্পল থেকে দেখাই লিনিয়ার কম্বিনেশন কি, একটু এক্সাম্পল থেকে দেখাই লিনিয়ার কম্বিনেশন কি। প্রশ্নে u1 u2 u3 দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে u1 u2 u3 প্রশ্নে দেওয়া আছে। আমি একটু নিয়ে এসে বসাই u1 u2 u3 কি। u1 হলো 1 1 1 1 2 3 2 minus 1 1, এটা প্রশ্নে দেওয়া আছে 1 1 1 1 2 3 আর কি ছিল 2 minus 1 1। এইবার u1 এর সাথে মাল্টিপ্লাই আছে -6, এক্সাম্পল থেকে বলছি বুঝতে সুবিধা হবে। u2 এর সাথে 3, এটা হলো u2, প্রশ্নে বলা আছে এটা u2, গুণ করো -6 দিয়ে গুণ করো, তাহলে এটা -6 হবে -6 হবে -6 হবে প্লাস
3 দিয়ে গুণ করো, 3 হবে 6 9, আর এখানে 2, তাহলে 4 মাইনাস 2 2। এখন যোগ করে দাও, যোগ করে দিলে কিন্তু ভেক্টরের প্লাস কম্পোনেন্ট ওয়াইজ যোগ, ফার্স্ট কম্পোনেন্ট যেটা x, এটা কিন্তু x মাইনাস 6 3 4, এটা ফার্স্ট ডাইমেনশন, প্রথম ডাইমেনশনের প্রথম পার্টটা, এরা যোগ হয়ে যাবে। তাহলে মাইনাস 6 প্লাস 3 প্লাস 4 কি হয়, 3 আর 4 মিলে লিখে দিই, আর লাইন লিখি, প্লাস 3 প্লাস 4, আর পরে মাইনাস 6 এর সাথে এই যে এখান থেকে প্লাস 6 মাইনাস 2 কমা না, আর থার্ড কম্পোনেন্ট মাইনাস 6, এখানে থার্ড কম্পোনেন্ট প্লাস 9, এখানে থার্ড কম্পোনেন্ট প্লাস 2, যোগ করে দাও, কি আসে, যোগ করে দিলে এটা আসে হচ্ছে 1, এখানে আসে মাইনাস 2, এখানে আসে হচ্ছে 3 আর 2 5, বলো 1 মাইনাস 2 5, 1 মাইনাস 2 5 কি ছিল, ইউ ছিল, 1 মাইনাস 2 5 এটা ছিল ইউ, ইউ। তাহলে আমরা বলতে পারি ইউ যে ভেক্টর 1 মাইনাস 2 5, এইটাকে ইউ ভেক্টরটাকে বাকি তিনটা ভেক্টরের, এই যে মাইনাস 6 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, মাঝখানে প্লাস, এই যে ইউ ভেক্টরটা বাকি তিনটা ভেক্টরকে কম্বিনেশন করে বানানো হয়েছে, তিনটা ভেক্টরকে কম্বিনেশন করা হয়েছে, মাইনাস 6 দিয়ে গুণ করা হয়েছে, 3 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে ইউটা এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, ওই তিনটা ভেক্টরকে কম্বিনেশন করে ইউ বানানো হয়েছে, এটাকেই বলে লিনিয়ার কম্বিনেশন। একটা ভেক্টরকে যদি আর কিছু ভেক্টরের এরকম করে কনস্ট্যান্ট দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে বানানো যায়, তাহলে বলতে পারবো ইউটা বাকি তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। এক্সাম্পল থেকে ক্লিয়ার হয়েছে লিনিয়ার কম্বিনেশন? ইয়েস স্যার। এবার দেখো এইখানে মেইন ডেফিনেশনে বলছে ইউ একটা ভেক্টর, বাকি যে ভেক্টর তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ, এখানে একটা কনস্ট্যান্ট গুণ, এখানে n ডাইমেনশনের জন্য বলা হয়েছে। আমি যদি দেখলাম 3 ডাইমেনশনে, এক্সাম্পলে 3 ডাইমেনশন দেখেছি, এইখানে বলছে n ডাইমেনশনের জন্য, যে n সংখ্যক ভেক্টর, v1 আছে তার সাথে কনস্ট্যান্ট, v2 আছে তার সাথে কনস্ট্যান্ট, v3 আছে তার সাথে কনস্ট্যান্ট, এরকম করে মাল্টিপ্লাই করে যোগ করে যদি ইউ হয়, তাহলে আমরা বলতে পারবো ইউটা হলো এইগুলোর লিনিয়ার কম্বিনেশন। এখন অঙ্কে কি থাকবে, অঙ্কে থাকবে হচ্ছে ইউ দেওয়া আছে, u1 u2 u3 দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে লিনিয়ার কম্বিনেশনটা বের করতে হবে। লিনিয়ার কম্বিনেশন মানে ওই যে মাইনাস 6 দিয়ে গুণ করলাম, বা 2 দিয়ে গুণ করলাম, বা 3 দিয়ে গুণ করলাম, এইগুলো আমাদের বের করে দিতে হবে যে কিভাবে হবে লিনিয়ার কম্বিনেশনটা, হবে কার সাথে কত গুণ করে যোগ করলে লিনিয়ার কম্বিনেশন হবে, সেটা বের করা হয়েছে এখানে এই অঙ্কের কাজ। তো দেখো প্রথমে ধরে নেওয়া হয়েছে যে ইউটা এই যে লিনিয়ার কম্বিনেশন, তারপরে আমার x1 জানতে হবে, এই অঙ্কের কাজ হলো x1 কত, x2 কত, x3 কত, এগুলো বের করাটা হলো কাজ। এখন x1 আমরা বের করব, ধরে নিয়েছি x1 x2 x3, আর এগুলো তো প্রশ্নে দেওয়া ছিল u1 u2 u3 u, এগুলো প্রশ্নে দেওয়া ছিল। মাল্টিপ্লাই করো, কিভাবে মাল্টিপ্লাই করতে হয় সেটা দেখেছো, x1 সবার সাথে মাল্টিপ্লাই, x2 এই যে তিনটার সাথে মাল্টিপ্লাই, x3 এখানে মাল্টিপ্লাই। এখানে একটা সুবিধার কাজ করেছে, কালার ভিন্ন ভিন্ন করে দিয়েছে। রেড যেটা সেটা হলো রেডটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট, ব্লু যেটা ওয়াই কোঅর্ডিনেট সেকেন্ডটা, আর থার্ড কোঅর্ডিনেট যেটা মানে থার্ড কোঅর্ডিনেট যেটা গ্রিন করে দিয়েছে। তাহলে যদি আমি এখানে যোগ করি, ফার্স্ট কম্পোনেন্ট গুলো একসাথে হবে, ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড ব্লু গুলো একসাথে হবে, গ্রিন গুলো একসাথে হবে, এবার ইকুয়াল করো, তাহলে এটা হবে 1, ব্লু যেটা সেটা হবে -2, আর গ্রিন যেটা সেটা হবে 5। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আচ্ছা এইবার শোনো, এই কাজটা করা হয়েছে গাউসিয়ান এলিমিনেশন, এটা করা হয়েছে, আমি এই জন্যই বলছিলাম যে গাউসিয়ান এলিমিনেশনটা খুব বেশি কাজে লাগবে। এই কাজটা করা হয়েছে গাউসিয়ান এলিমিনেশন দিয়ে, বলছিলাম যে অনেক কাজে লাগবে, দেখো এখানেও লাগছে। তবে আমি এখানে একটা সুবিধা করে দিই, এই কাজটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, ক্যালকুলেটর, এটা শর্টকাট, যেহেতু 4 মার্ক রাখবো, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে।
এই কাজটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, কারণ এইখানে ইউনিক সলিউশন আসবে। তো যেখানে ইউনিক সলিউশন আসবে সেটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, এখানে ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তো ক্যালকুলেটর দিয়ে করো, ক্যালকুলেটর দিয়ে করলে বের হয়ে যাবে, এগুলো বের হয়ে যাবে, এই হলো অ্যান্সার। বলো সহজ কিনা? Yes, sir. আরেকবার শোনো। প্রথমে ইউটা এই তিনটার লিনিয়ার কম্বিনেশন, তাহলে ইউ লিখেছি ডান দিকে, আর বাকি তিনটার লিনিয়ার কম্বিনেশন x1 দিয়ে x2 দিয়ে x3 দিয়ে গুণ করে লিখেছি। তারপরে যে গুণ করো, এগুলোর সাথে গুণ করো, এগুলোর সাথে গুণ করো, গুণ করার পরে তারপরে যে কম্পোনেন্ট আলাদা করেছি, এটা হলো 1, সেকেন্ডটা -2, ক্যালকুলেটর দিয়ে সলভ করলে x1 x2 x3 পেয়ে যাবে। এই হলো ফাইনাল অ্যান্সার। ইজি, খুবই সহজ। শুধু এই জায়গাটা ভালো করে খেয়াল করো, বুঝেছো কিনা বলো এই জায়গাটা। ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটা শর্টকাটও আছে, তবে তুমি শর্টকাটটা নিতে পারবে না, তোমাকে এইটুকু দেখাতেই হবে, এইটুকু তোমাকে দেখাতেই হবে এই যে কিভাবে আসছে। তবে এখানে আমি একটা শর্টকাট বলে দিই, সেই শর্টকাটটা বললে অঙ্কের লাইন থাকবে 2টা, কিন্তু শর্টকাটটা নেবে ভেরিফাই করার জন্য, ডাইরেক্ট লিখবে না। ডাইরেক্ট লিখলে কিন্তু আমি ওই মার্ক ওইখান থেকে কমিয়ে দিব ডিটেল না দেখানোর কারণে। শর্টকাটটা হলো এখানে কি আছে 1 1 1, এই যে দেখো এইখানে 1 1 1, কোফিশিয়েন্ট কি 1 1 1 না? Yes, sir. ইয়েস স্যার। তারপরে কি ছিল 1 2 3, ইউ2 তে 1 2 3, এইখানে দেখো 1, এই যে 1, এই 2, এই 3। তারপরে কি ছিল 2 1 1, এই যে 2 1 1, আর ডান দিকের যেটা ইউ 1 2 5। তাহলে এটাও এক লাইনে লেখা যায়, আর ক্যালকুলেটর দিয়ে এক লাইনেও করা যায়। তার মানে 2 লাইনের অঙ্ক থাকে, কিন্তু তোমাকে অবশ্যই এই পার্টটা দেখাতে হবে, এটা দেখাতেই হবে। যদি একটা অঙ্ক প্র্যাকটিস করি, লিনিয়ার কম্বিনেশন, এই যে লিনিয়ার কম্বিনেশন, চ্যাপ্টার গুলো বাদ দাও, চ্যাপ্টার গুলো দরকার নেই, করার দরকার নেই, চ্যাপ্টার গুলো করতে পারবে একইভাবে। আমি পরীক্ষাতে 3টার গুলো রাখবো, বলো কোনটা করবো, 1 নাম্বার না 2 নাম্বার? বলো, কথা বলো, স্লাইড পার্ট। ইয়েস স্যার, এবার আসছে স্যার। বলো এখন কি এই চ্যাপ্টারটা করার দরকার নেই, চ্যাপ্টারটা করার দরকার নেই। বলো 1 নাম্বার করবো নাকি 2 নাম্বার করবো, কোনটা দেখাবো? 2 স্যার। স্যার 2 নম্বর। নাম্বার। ওকে, তাহলে x1 এর সঙ্গে থাকবে 1 2 3 প্লাস x2 এর সঙ্গে থাকবে এই যে 1 3 -2, আর x3 এর সঙ্গে থাকবে হচ্ছে 1 4 1, ইকুয়াল ডান দিকের এই যে 620। এটা এখন গুণ করো x1 দিয়ে, ফার্স্ট কম্পোনেন্ট গুলো যোগ করো, করলে এরকম আসবে। আমি মাঝখানে 2টা লাইন গ্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা জানো অলরেডি কি করতে হবে। এখানে হবে x1 2x1 3x1, এখানে হবে x2 3x2 -2x2, পরে ফার্স্ট কম্পোনেন্ট যোগ হবে, সেটা ইকুয়াল হবে। তাহলে এটা এরকম আসবে। শর্টকাটে লিখলে, আমি শর্টকাটটা লিখছি, মানে এটা তো দেখে তুই কি করতে হবে, তাহলে এরকম আসবে x1 2x1 3x1 প্লাস x2 প্লাস 3x2 -2x2, আর এখানে হচ্ছে x3 প্লাস 4x3 প্লাস x3 ইকুয়াল 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 620। দেখো 620 ডান দিকের ইউ, না 620 না 622, 622। তারপর x3 এর সঙ্গে আছে যে 141 141, এরকম করে শর্টকাট নিতে পারো, তবে অবশ্যই মাঝখানে এটা দেখিয়ে আসতে হবে। তোমার শর্টকাটটা তুমি ভেরিফাই করে নেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। বাকিটা ক্যালকুলেটরে করবে। আমার কাছে এটাই ক্যালকুলেটর, করে দিই, এখান থেকেই করে দিই। এটা হলো আমার ক্যালকুলেটর, এখান থেকে করি। কি কি আছে 1116, তারপরে 2 3 4 20, 2 3 4 20, এরপরে হচ্ছে 3 - 2 1, 3 - 2 1 2,
তাহলে রেজাল্ট হবে x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু 2 আর x3 এর ভ্যালু 3, 1 2 3। এটা রেজাল্ট হলো 1 2 3। তার মানে এইখানে আমার আসবে 1u1 প্লাস 2u2 প্লাস 3u3 ইকুয়াল u। যদি পরেরটা করতে চাই, পরেরটা বলতে 1 নাম্বারটা যদি করতে চাই, যদি 1 নাম্বার করতে চাই করে দিই 1 নাম্বারও। 1 নাম্বার করতে চাইলে আসবে হচ্ছে, দেখো ডিজিট কি আছে 1 নম্বরে, এটা আছে 1 - 1 3, তারপরে এটা হচ্ছে 2 1 4, তাহলে 4 নিচ থেকে শুরু করলে 2 1 4 আসলো। এরপর 3 2 5, 3 2 5, এরপর আবার নিচ থেকে গেলে 5 9 5, 5 9 5। 1 নম্বরের অ্যান্সার হয়ে গেছে -4 3 1। তাহলে রেজাল্ট হবে u ইকুয়াল -4u1 প্লাস 3u2 প্লাস u3। সহজ কিনা? ইয়েস স্যার। Yes, sir. শুধু তোমাকে এখানে এই কাজটা একটু দেখাতে হবে, এই পার্টটা কইছিল, এই পার্টটা একটু দেখাতে হবে। এই যে টিক চিহ্ন দিয়েছে যেগুলো, এই কাজটা একটু তোমাকে দেখাতেই হবে কিভাবে আসে। এই বেসিকটা থাকা দরকার, কিভাবে আসে এই বেসিকটা থাকা দরকার। ওকে, লাস্ট পার্ট লিনিয়ার কম্বিনেশন। এখানে বলেছি 4 মার্কের, এখানে অঙ্ক আছে দুইটা থেকে যে কোনো একটা থাকবে। যেমন 1 2 থেকে বলেছে 2, 3 4 থেকে বলেছি 4, আর এখানে 5 6 বলতে একই রকম অঙ্ক। 5 6 থেকে কোনটা আসবে সেটা আমি বলবো না, দুটার যে কোনোটা আসবে এটা বললে আমাদের চ্যাপ্টার, যেটা কিনা ফার্স্ট কুইজের সিলেবাস, চ্যাপ্টার 4 কমপ্লিট। এটা হলো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 1 এ করেছি ম্যাট্রিক্স, 2 তেও করেছি ম্যাট্রিক্স। 1 এ করেছি ম্যাট্রিক্সের বেসিক আইডিয়া, 2 তে করেছি সিস্টেম সলিউশন, 3 তে করেছি ফুরিয়ার। এটা হলো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে এটা বললে, এটা লাস্ট। লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা বললে আমাদের সিলেবাস কমপ্লিট। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি। একটু মন দিয়ে শোনো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি? একই রকম, একদম কম্বিনেশনের মতো একই রকম। দেখো এই যে কম্বিনেশন, এটা কিন্তু কম্বিনেশনই, কম্বিনেশন v1 v2 v3 vn, এইগুলোর কম্বিনেশন। শুধু ডান দিকে এখন ইউ না হয়ে 0, জাস্ট এইটুকু চেঞ্জ। ডান দিকে এখন ইউ না হয়ে 0 দেওয়া আছে, 0 আগে ছিল কিন্তু এখানে ইউ ছিল, সেই ইউটা আবার পোস্টে দেওয়া থাকতো। এখন ইউ নাই, 0 আছে, তাহলে 0 0 0 হবে যদি 3 ডাইমেনশন হয়। কাজ একই রকম, শুধু ইউটা আগে ছিল যেমন 1 - 2 5, এখন সেখানে আছে 0 0 0। একই অঙ্ক হলো। তাহলে এটাকে সলভ করবে। এটাকে সলভ করার পরে মনোযোগ দিয়ে শোনো, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। এটাকে সলভ করার পরে ডান দিকে তো 0 0 আছে, ডান দিকে তো 0 0 আছে। এখন মনে করো এখানে আসলো হচ্ছে, এইখানে আসলো মনে করো x3, যদি এমন হয়, খেয়াল করে শোনো, একটু মন দিয়ে শোনো, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে রেজাল্টটা বের হবে। এইখানে মনে করো x3 আসলো, এখন x3 কত হলো? x3 কি হলো? 0 হলো। x3 0 হলো, বলো কথা বলো, x3 0 কিনা? ইয়েস স্যার। x3 যদি 0 হয়, বসালে মনে করো এখানে কিছু একটা আছে, 2 আছে, এখানে 3 আছে। x3 যদি 0 হয়, x3 বসালে কি হবে? x2 কি হবে? x3 জায়গায় 0 বসিয়ে দিলাম, x2 কি হবে? 0 আবার সেই একইভাবে x1 কি হবে? স্যার 0 তাহলে এখানে সব 0, তাহলে সব 0 হয়ে গেল, এটাও 0 এটাও 0 এটাও 0, সব যা আছে সব 0। ডান দিকেও 0, বাম দিকেও সব 0। যদি এটা হয় ইউনিক সলিউশন, এটা কিন্তু ইউনিক সলিউশন। যতগুলো আননোন ততগুলো
ইকুয়েশন। যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন যদি হয় তাহলে সেখান থেকে ইউনিক সলিউশন আসবে। সেই ইউনিক সলিউশন হবে 0 0 0, যদি আরো থাকে সব 0। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আমি এই কোশ্চেনটা, এই যে ইউনিক সলিউশন ইনফাইনাইট সলিউশনের কোশ্চেনটা কুইজে তো দিয়েছি, ভাইভাতেও সবাইকে জিজ্ঞাসা করেছি। ইঞ্জিনিয়ার হিসেবে যেভাবে আইডিয়া ক্লিয়ার থাকার কথা, তোমাদের সেই আইডিয়া ক্লিয়ার নাই। তোমাদের উত্তর খুবই অশিক্ষিতের মতো উত্তর। বেশিরভাগই উত্তর দিয়েছো যদি দুই পাশে 0 হয়ে যায়। বেশিরভাগই আমাকে উত্তর দিয়েছো যদি দুই পাশে 0 হয়ে যায় তাহলে ইনফাইনাইট সলিউশন আসবে। কার দুই পাশে 0 হবে সেটা স্পষ্ট করে বলতে পারো নাই। বলছো দুই পাশে 0 হয়ে গেলে ইনফাইনাইট, মানে এটা ইসের মতো। ওই যে বলেছি নাকি, এই গল্প কি তোমাদের বলেছি যে মনে করো গ্রামে একটা লোক আছে, ইংলিশ পড়তে পারে না কিন্তু জানে যে কোথায় কোথায় ক্লিক করলে ফেসবুক চলে, কোথায় ক্লিক করলে ইউটিউব চলে, এগুলো সবই জানে, কিন্তু সে পড়তেই পারে না। তোমার উত্তর হয়েছে ওই লেভেলের। তুমি জানোই না আসল ব্যাপারটা কি, শুধু দেখে রাখছো দূর থেকে যদি 0 হয়ে যায় বোথ সাইড বলো। ইকুয়েশন আছে মনে করো 4টা ইকুয়েশন আছে, মনে করো 4টা ইকুয়েশন আছে, 1টা 2টা 3টা 4টা ইকুয়েশন। 4টা ইকুয়েশন আছে, আমার আননোন আছে 3টা আননোন x y z। আমার এই ইকুয়েশনটা 0 হয়ে গেল, মনে করো এই ইকুয়েশনটা 0 হয়ে গেল 0। ইউনিক সলিউশন আসবে নাকি ইনফাইনাইট সলিউশন আসবে? এখানে কি সলিউশন আসবে? Infinite. স্যার ইনফাইনাইট আসবে। এটাই হচ্ছে তোমাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। স্যার Basic এখানে idea ইউনিক টা আসবে clear। বেসিক আইডিয়া ক্লিয়ার না। এখানে বলো ইকুয়েশন যেটা 0 হয়েছে এটা কত নাম্বার ইকুয়েশন? স্যার 4 নাম্বার স্যার। স্যার ভেরিয়েবল তাহলে 3টা আছে। এখন ইকুয়েশন কয়টা আছে? 3টে আছে স্যার। আর আননোন কয়টা? 3টে। তাহলে সলিউশন কি আসবে? ইউনিক স্যার। ইউনিক সলিউশন আসবে। মূল আইডিয়া তো এইটা যে কয়টা ইকুয়েশন কয়টা আননোন, সেটার কম বেশি হলে তখন যদি আননোন থেকে ইকুয়েশন কমে যায়, তখন হবে ইনফাইনাইট সলিউশন। আমার ইকুয়েশন তো 4টা দেওয়া ছিল, একটা 0 হলো তো 3টা তো আছে, আননোনও 3টা, ইকুয়েশনও 3টা, তাহলে তো আমার এখানে ইউনিক সলিউশন আসবে। তাহলে এই যে বোথ সাইড 0 হয়ে যাচ্ছে, এটা কোনো কথা না, এটা কোনো কেস না, এটা কোনো বিষয় না, এটার উপর নির্ভরই করছে না। নির্ভর করছে আমার মেইন প্রশ্নের উত্তর হবে আমার কতগুলো আননোন আছে, কতগুলো ইকুয়েশন আছে। যদি আননোন ইকুয়েশন সমান থাকে তখন ইউনিক সলিউশন আসবে। আর যদি আননোন থেকে ইকুয়েশন কমে যায়, কারণ আমি তো সব জায়গাতে 3টা ইকুয়েশন করেছি, একটা কমে গেছে, এখন বল এটা মনে করেন নাই, তাহলে এখন ইকুয়েশন কয়টা হয়ে গেছে? 2টা। এইটার কথা বলো, এই যে এখানে মনে করো এটা নাই হয়ে গেল, তাহলে কি হলো? এখানে কয়টা? এখন ইকুয়েশন কয়টা? 2টা, আননোন 3টা। এইবার আসবে ইনফাইনাইট সলিউশন। 0 হয়ে গেল, দুই পাশ 0 হয়ে গেল, আর ইনফাইনাইট সলিউশন হয়ে গেল। এটা ইঞ্জিনিয়ারদের মতো উত্তর না, এটা হচ্ছে ওই যে আন্দাজে ক্লিক করার মতো। তো এইখানে যদি এমন হয়, একটু মুছে দিয়ে দেখাই, এই লাইনটা আমার লাগবে। এইখানে যদি এমন হয় যে আমার এইটা 0 হয়ে গেছে, এটা আছে, বলো আলফা 3 কি হচ্ছে? এখানে আবার আলফা 3, এই যে শীট রেডি করার সময় এই ব্যাপারগুলো ভাবতে হয়। একটু কম বুদ্ধিওয়ালা লোকজন শীট রেডি করলে এরকম হয়। এইখানে দিয়েছে আলফা, ওখানে দিয়েছে এক্স, একটা দিয়েও তো করা যেত। সব জায়গায় x1 x2 x3 দেবে না, সব জায়গায় আলফা আর আলফা 2 দেবে। ভিন্ন ভিন্ন টাইপের জিনিসপত্র আর আমার পছন্দ না, যাতে একই রকম করে সব ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আলফা দিয়ে করতে সমস্যা নাই, যেমন x1 x2 x3 ছিল, এখানে আলফা আর আলফা 2। ওকে, এখন বলো এখান থেকে আলফা 3 কি আসবে? এখান থেকে আলফা 3 কি আসবে? So 0. 0 আসবে। আলফা 3 এখানে বসাও, এটা 0 হয়ে যাবে। 2 কি আসবে? আলফা 2 কি আসবে? So 0. এটা হলো ইউনিক সলিউশন। এটাকে বলে, এটা হলো ইউনিক সলিউশন। আমি পরে শর্টকাট বলবো, আগে বেসিকটা ক্লিয়ার করে নিই, পরে শর্টকাট বলবো। তো এইখান থেকে ইউনিক সলিউশন মানে হচ্ছে সব 0, আলফা 1 আলফা 2 আলফা 3 তিনটাই 0, এর মানে হচ্ছে তিনটাই 0। তাই যদি হয় এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। এটা মনে রাখার একটা শর্টকাটও আছে, এটা কোন একটা স্টুডেন্টই সাজেস্ট করেছিল। বাংলাদেশের পতাকা, মাঝখানে লাল, এই যে সূর্য, লাল সূর্য, 0 0 মানে কি? সব 0 হয়ে গেছে, আলফা 1 আলফা 2 আলফা 3 সব 0 হয়ে গেছে। সব 0 হয়ে গেলে কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ভুলে যাওয়ার কোনো অপশন নাই।
আমার যদি সলিউশন সব জিরো হয়ে যায়, কনস্ট্যান্ট গুলো ওই যে আলফা 1 আলফা 2 আলফা 3 সব যদি জিরো হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট। মনে রাখা খুব সহজ, ইন্ডিপেন্ডেন্ট। এইবার ডিপেন্ডেন্টের কেস শোনো। ডিপেন্ডেন্টের কেস হচ্ছে যদি ইনফাইনাইট সলিউশন আসে, মানে এটা নাই, তার মানে আমি একটু ইকুয়েশন লিখবো আর কি, দুইটা ইকুয়েশন লিখে দেখাবো। এটা মুছে দিয়েই করি, এটা মুছে দিয়েই করি। এইবার মনে করো এটা পুরোটাই গায়েব। এখন বলো আলফা 3 ইকুয়াল কি ধরবো? এ ধরবো, এই তো নিয়ম। ইয়েস স্যার। এখন তো ইনফাইনাইট সলিউশন তো আসবে, ইনফাইনাইট সলিউশন তখন আসবে, ইনফাইনাইট সলিউশন আসবে আলফা 3 এ। এখন এই এ তো আমি ইচ্ছা করলে 1 2 3 4 এসব ধরতে পারি, তাহলে জিরো তার হচ্ছে না, তাহলে তার জিরো হচ্ছে কি জিরো। এর ভ্যালু তো আমি চাইলে 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি। এই ক্ষেত্রে কিন্তু এই সলিউশন 0 0 0 হচ্ছে না, এটা হলো ডিপেন্ডেন্ট। এটা হলো ডিপেন্ডেন্ট। তবে তোমাকে এইরকম ধরা লাগবে না, এই অঙ্কের সুবিধা আছে, অঙ্ক শেষ করা লাগবে না, এসব এ ধরতে হবে না, বাকি সলিউশন করতে হবে না, বাকি সলিউশন গুলো করার কোনো দরকার নাই। শুধু যদি দেখো যে ডিপেন্ডেন্ট হবে কখন, যখন দেখবে যে ইনফাইনাইট সলিউশন আসছে, আমি তো এটা ধরতে পারবো, তখন হয়ে যাবে ডিপেন্ডেন্ট। ওকে, বের করা লাগবে না, এটা ধরা লাগবে না। শুধু ইকুয়েশন কমে গেছে, তো ইকুয়েশন যেহেতু কমে গেছে আমি ধরতে পারবো আমার 0 0 ছাড়া সলিউশন আসবে, 0 ছাড়া সলিউশন আসবে, তাহলে ডিপেন্ডেন্ট। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার শোনো, মানে অঙ্ক তো ক্লিয়ার, এইবার আমি বলবো যে কেন ডিপেন্ডেন্ট আর কেন ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস, সে ডিপেন্ডেন্ট কি জিনিস আর ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস, এটার মূল কারণ কোনটাকে আমি বলছি ডিপেন্ডেন্ট, কি ডিপেন্ডেন্ট জিনিসটা কি, ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি, সেটা আমি ক্লিয়ার করি। মনে করো এক্সাম্পল 9 এর সাথে 0 গুণ প্লাস 1 এর সাথে 0 গুণ, এই যে এটা হলো আলফা 1 আলফা 2, আমি একটু সহজ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আবার 8 এর সাথে 0 গুণ 1 এর সাথে 0 গুণ, এগুলো হচ্ছে ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর। বলো ভেক্টর 9 ইন্টু 0 1 ইন্টু 0 0, আবার 8 ইন্টু 0 1 ইন্টু 0 0। তো যদি আলফা 1 আলফা 2 0 হয়, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কেস ছিল। আলফা 1 আলফা 2 0 কেসটা ছিল ইন্ডিপেন্ডেন্টের কেস। এখানে কি 9 আছে নাকি 8 আছে নাকি 7 আছে, এই 1 এর উপর কি নির্ভর করছে? 1 এর কারণে 9 এর কোনো সমস্যা আছে? এটা স্বাধীন না একটা আরেকটার থেকে? এটা কি একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট কিনা? ইয়েস স্যার। মানে কারোর সাথে কারোর সম্পর্ক নাই। এখানে 1 আছে, তার মানে কি 8 এর জায়গায় 9 দিতে পারবো না, 9 এর জায়গায় 7 দিতে পারবো না? পারবো তো, কারণ এটা তার 1 এর উপর নির্ভর করছে না, এটা স্বাধীন। আমি 1 এর জায়গায় 2 লিখলেও একই থাকছে, 1 এর জায়গায় 5 লিখে দিলেও সেমই থাকছে। এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপরে নির্ভর করছে না, কারণ আলফা 1 আলফা 2 তো 0, তো 0 দিয়ে গুণ করলে যাই থাকুক না কেন কার কি আসে যায়, যাই থাকুক 0ই তো হবে। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, মানে ভেক্টর। এখানে আমরা মূলত বের করছি একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের রিলেশনটা কেমন, একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের উপর নির্ভর করছে কিনা। এই হলো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে তো জানো নির্ভর করে, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এই হলো ইন্ডিপেন্ডেন্টের কেস। এবার ডিপেন্ডেন্ট দেখো, তাহলে আমাদের শেষ। মনে করো এখানে আছে হচ্ছে 6 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল 0। ঠিক আছে, 6 ইন্টু 2 12, 3 ইন্টু 4, ঠিক আছে। এখন এটা মনে করো v1, এটা v2, এটা আলফা 1, এটা আলফা 2। এখন কিন্তু জিরো সলিউশন না, ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট হবে সেটা বলবো। এখন কিন্তু সলিউশনে জিরো না, আলফা 1 আলফা 2 জিরো না। এখন বলো এখানে 6 না লিখে যদি আমি 4 লিখে দিই, এটা যদি আমি 4 লিখে দিই, মনে করো 4 ইন্টু 2, আমি যদি ভেক্টর চেঞ্জ করে দিই, তাহলে কি এইখানে কি এই ভেক্টরটা 1 থাকবে? এটা কি 3 থাকবে? 3 থাকবে না, 3 দিলে তো হবে না। এখন এটা 8, তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে দেখো v1 আর v2 কিন্তু একটার সাথে সম্পর্ক আছে, একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হয়, একটার উপর একটা নির্ভর করছে। এই হলো ডিপেন্ডেন্টের কেস। ভেক্টর ডিপেন্ডেন্ট হবে এখানে, আর এখানে হবে ইন্ডিপেন্ডেন্ট। যদি সলিউশন 0 0 0 0 ইউনিক সলিউশন হয়, 0 0 0 0 হবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ইয়েস। এইবার আমি একটু শর্টকাটে দুই একটা অঙ্ক করে শেষ করে দিই। আমাদের টাইম আছে নাকি? হ্যাঁ টাইম আছে।
দুই একটা অঙ্ক শর্টকাট করে শেষ করি, এক্সাম্পল থেকে করি এইগুলো থেকে। এই 4 ডাইমেনশনের গুলো করতে পারো, 4 ডাইমেনশন গুলো করতে পারো, তবে না করলেও হয়। 4 ডাইমেনশনের গুলো না করলে হয়, 3 ডাইমেনশন গুলোই দিব। 4 ডাইমেনশন গুলো করতে পারো, তখন আবার একটু ক্যালকুলেশনটা আবার একটু বেশি হয়ে যাবে। 4 ডাইমেনশন গুলো আপাতত দরকার নেই, আমি এইগুলো করে দেখেন। তো আমি এখানে একটু শর্টকাটে দেখাবো, এইখানটাতে আমি একটু শর্টকাটে দেখাবো, মানে আমি ম্যাথমেটিকাতে দেখাচ্ছি, তোমরা অবশ্যই ওই x1 x2 লিখে লিখে করবে। এটা করা যাক। এক নাম্বারটাই করি। প্রথমে হলো 2 -1 4, তারপরে হলো 2 6 3 3 6 2 হয়েছে, তারপরে আসছে 2 10 -4। বলো এটা কি হবে, অ্যান্সারটা কি হবে? দুইটা শোনো, বলার আগে আমি একটু বলে নিই, উত্তর দিও না এখনই, আগে আমার কথা শোনো। এখানে কিন্তু অ্যান্সার আছে দুইটা, একটা ডিপেন্ডেন্ট একটা ইনডিপেন্ডেন্ট, মানে একটা ছেলে একটা মেয়ে। তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি ছেলে না মেয়ে, তুমি যদি বলো যে ছেলে হয়ে যদি মেয়ে বলো বা মেয়ে হয়ে ছেলে বলো, পুরো কেসটাই উল্টে গেল। তো ভালো করে চিন্তা করে বলো, এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে না ডিপেন্ডেন্ট হবে? ইন্ডিপেন্ডেন্ট স্যার। এইটাই ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট হবে কারণ দেখো, এই যে ইকুয়েশন কিন্তু তিনটাই আছে, তিনটা ইকুয়েশনই কিন্তু আছে, এখানেও আছে এখানেও আছে। এটা আমি শর্টকাট করেছি, যদিও তুমি যখন লিখবে দেখবে যে এই যে এখানে কিন্তু ইকুয়েশন আছে, তো এইটা হয়ে যাবে ইউনিক সলিউশন। তখন এটা তুমি হাতে করলে বুঝতে পারবে, ইউনিক সলিউশন আর ইনফাইনাইট সলিউশন তো অনেকবার আমরা কাজ করেছি। যদি ইকুয়েশন কমে যায় তখন কিন্তু ইনফাইনাইট আসে, এইটা কিন্তু ইকুয়েশন কমে নাই। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, র্যাঙ্কের কথা চিন্তা করো, র্যাঙ্ক কিন্তু কমে নাই। এটাকে ইউনিক সলিউশন হবে, মানে আমি আলফা 3 পাবো 0, বাকিগুলো 0, এটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, পরেরটা করা যাক, লাস্ট এটা করলে শেষ, এটা করলে শেষ, লাস্টটা আরেকবার করি। 204 এইভাবে লেখা যায়, 204 113 113 -13 2 -13। দেখো ঠিক আছে কিনা, 212 01 -1 433। ঠিক আছে, বলো এটা বলো। ডিপেন্ডেন্ট স্যার। ডিপেন্ডেন্ট, কারণ ইকুয়েশন কমে গেছে। লাস্টটা দেখো পুরো র্যাঙ্ক 0 হয়ে গেছে, যখন র্যাঙ্ক 0 হয়ে যাবে, সব 0 হয়ে যাবে, ওই ইকুয়েশন কিন্তু কমে যাবে। তখন আমি ধরতে পারবো, ধরার দরকার নেই আমার, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য ধরার কোনো দরকার নেই। আর তার মানে ধরতে পারবো সলিউশন কিন্তু 0 হবে না, তখন ওই যে 2 আর 4 এর মতো এরকম হবে। এটা হলো ডিপেন্ডেন্টের কেস। এটা ক্যালকুলেটর করা যায়, ক্যালকুলেটর তবে একটু ক্যালকুলেটর রিস্ক আছে একটু। ক্যালকুলেটর রিস্কটা কি, ক্যালকুলেটরে তো এখানে তো ইনফাইনাইট সলিউশন আছে, ক্যালকুলেটর কিন্তু ইনফাইনাইট সলিউশন শো নাও করতে পারে, ক্যালকুলেটর করাতে রিস্কও আছে। এজন্য এটাকে চেষ্টা করবে হাতে করতে, তাহলে ভুল হবে না। বলো ক্লিয়ার কিনা, সিলেবাস প্রথম চ্যাপ্টার শেষ। তাহলে পরীক্ষায় কি থাকবে আরেকবার শোনো, পরীক্ষায় থাকবে প্রথমে হচ্ছে ওই যে 2 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশন, জাস্ট ডিজিট চেঞ্জ হবে, 2 ইনভার্স বের করা কাইলি হ্যামিল্টন দিয়ে। আর নাম্বার 3 এখান থেকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টও দিতে পারি, আবার কম্বিনেশনও দিতে পারি। আমি এখনই নিশ্চিত করছি না কোনটা বাদ দিব, কারণ দুটো একই রকম, যে কোনটা থাকতে পারে। ক্লিয়ার পরীক্ষার সিলেবাস? ইয়েস স্যার। কবে দিতে চাও বলো, কবে দিতে চাও বলো, কারণ বেশি দেরি করলে আবার এগুলো ভুলে যাবে। এখনই প্র্যাকটিস করে এখনই দিয়ে দাও, আবার অন্য পরীক্ষার চাপও কম এখন শুরুর দিকে। নেক্সট ওয়েডনেসডে, নেক্সট বুধবার দিতে চাও, ঠিক আছে তাহলে এখন লিখে দিচ্ছি। যেহেতু শেষ হয়েই গেল, মাঝখানে ছুটিও আছে, 1 সপ্তাহ এখনো আছে, নেক্সট বুধবার হতে এখনো 1 সপ্তাহ আছে। আর আমরা দেরি করে কুইজ নিই বলে পরের দিকে প্রেশার পড়ে যায়। একটু আগে কুইজ নিয়ে নিতে পারলে সিলেবাসও কম থাকবে, শুরুর দিকে কুইজ নিয়ে নিলে অল্প সিলেবাসে প্রেশারও কম থাকবে, আবার শেষের দিকে গিয়ে সব প্রবলেমও হবে না। 14 স্যার একটু টাইম পাইলে স্যার একটু ভালো করে স্যার পড়া যায় আর কি। ঠিক আছে, 1 সপ্তাহ সময় তো আছে, সিলেবাস তো শেষ হয়ে গেল, যথেষ্ট না 1 সপ্তাহ? 14 তারিখ তাহলে কুইজ। স্যার এইবার কি আমাদের ফাইনালের সিলেবাসটা একটু বড়?
ফাইনালের সিলেবাস বড় আছে, কিন্তু এই এই ফাইনালটা একটু বেশি বড়, তো তো কমিয়ে দেওয়া হয়, একটু বাদ দিয়ে দেওয়া হয়, যে এটা বাদ ওইটা বাদ করা হয়। স্যার আজকে স্যার মানে একসাথে অনেকগুলো টাইপের ম্যাথ করাইলেন, এই জন্য স্যার মনে হলো যে সিলেবাসটা মেবি একটু বড়। এজন্য অনেকগুলো টাইপ করিয়েছি, কিন্তু পরীক্ষায় কয়টা থাকবে, কয়টা অঙ্ক থাকবে পরীক্ষায়? তিনটা এখানে স্যার। 3টা অঙ্ক থাকবে, এই 3টাই তো। তো আমরা তো সবসময় পরীক্ষায় 3টা করে অঙ্ক করে আসছি, আগের পরীক্ষাগুলো তো 3টা করে করে আসছি, এখানেও 3টা অঙ্ক আছে। তবে এই ফাইনাল টার্মের সিলেবাসটা বড়ও আছে, কঠিনও আছে, কিন্তু কমিয়ে দেওয়া হবে, কিছু কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হবে। তো সেটা নিয়ে প্রবলেম নাই। অনলাইন আসার পরে কিছু অংশ, বেশ কিছু অংশ কমিয়ে দেওয়া হয়েছে। আর অনলাইন হলে এই ম্যাথ 4 এর কোর্স অনলাইন হওয়ার কারণে সহজ হয়েছে, কারণ ম্যাথ 4 এর কোর্স আমি বলি, বাকি যত ম্যাথ আছে 4টা একটু কঠিন হয়ে যায়, কারণ 4 এ বেশ অনেকগুলো সূত্র আছে যেগুলো ক্যাম্পাসে থাকলে মুখস্থ করে যাইতে অনেকের কষ্ট হয়ে যেত, মনে থাকতো না, এলোমেলো হয়ে যেত। কিন্তু অনলাইন আসার কারণে সেই সুবিধা পাবে, দেখে নিতে পারবে সূত্রগুলো, তারপরে যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এখান থেকে করে নিতে পারবে। এই সুবিধাগুলো কিন্তু ক্যাম্পাসে থাকলে পেতে না। অনলাইনের জন্য ম্যাথ 4টা ভালো, অফলাইনে হলেও সমস্যা ছিল না, কিন্তু এটা বেশ কিছু কঠিন কঠিন সূত্র আছে, ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, যেগুলো তো অনেকেই আটকে থাকে। তো সেই সুবিধাগুলো এখন নেওয়ার চেষ্টা করো, শেখো কিভাবে করতে হয়, সুবিধা পাবে। কুইজ 1 ডেট দিয়েছি কবে? ডেট হচ্ছে 14 তারিখ। 07/2021। আর সিলেবাস থাকছে চ্যাপ্টার 4।